আসসালামু আলাইকুম, তোমাদের সবাইকে লার্ন উইথ নিরয় চ্যানেলে স্বাগতম। আমরা আমাদের আজকের এই নতুন লেকচার ভিডিওতে পড়ব জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় প্রাণীর পরিচিতির সর্বশেষ পার্ট রুই মাছ। এইচএসসি কিংবা মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য খুবই ছোট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় হচ্ছে এই রুই মাছের অংশটুকু। এখান থেকে অলমোস্ট প্রত্যেকবার মাল্টিপল প্রশ্ন থাকে, ঠিক আছে? তো আমরা ধারাবাহিকভাবে এই অংশটুকু সম্পূর্ণ শেষ করব। তো সেই ধারাবাহিকতায় চলো পড়ায় চলে আসি। শুরু হচ্ছে রুই মাছ। তোমাকে জানতে হবে যে বাংলাদেশের 3টা বড় কার্প প্রজাতির মাছের মধ্যে রুই মাছ অন্যতম। রুই মাছ ছাড়াও বাংলাদেশের কার্প জাতীয় আর কি মাছ আছে? বাংলাদেশে রুই মাছ ছাড়াও কার্প জাতীয় মাছ আছে হচ্ছে কাতলা এবং মৃগেল। অধ্যায়ের সামনে তুমি জানবে কালবাউস, ঠিক আছে? তার মানে কার্প জাতীয় মাছের প্রজাতি তুমি পাচ্ছ রুই, কাতলা, মৃগেল এবং কালবাউস। সেখান থেকে প্রশ্ন আসবে নিচের কোনটি কার্প জাতীয় মাছ নয়, ঠিক আছে? এবার তোমাকে জানতে হবে, দেখো রুই সেটা হচ্ছে একটা দ্রুত বর্ধনশীল মাছ এবং স্বাভাবিক অবস্থায় এর লেন্থ কত হয়? স্বাভাবিক অবস্থায় খামারে বছরে 35 থেকে 45 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট হয়, ওজন হয় 700 থেকে 800 গ্রাম। তার মানে এখান থেকে আমি কি জানলাম? এখান থেকে আমি জানলাম হচ্ছে স্বাভাবিক অবস্থায় রুই মাছের লেন্থ হয় 35 থেকে 45 সেন্টিমিটার, ওজন হয় 700 থেকে 800 গ্রাম। কিন্তু হালদা নদীতে, যেটা হচ্ছে রুই মাছের প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র, সেই হালদা নদীতে রুইয়ের পোনার বৃদ্ধি 2 থেকে 2.5 কেজি পর্যন্ত হতে পারে। খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ, হালদা নদীতে রুইয়ের পোনার বৃদ্ধি কত কেজি পর্যন্ত হতে পারে, ঠিক আছে? এখান থেকে আর কিছুই নয়, তোমাকে জানতে হবে একটা এমসিকিউ। সেই এমসিকিউটা হচ্ছে, দেখো হালদা নদীর রুইয়ের রেণু পোনা কিংবা ডিম পোনা, যেটা হচ্ছে 4 দিন বয়সের পোনা। এখান থেকে প্রশ্ন আসবে রেণু পোনার বয়স কত কিংবা ডিম পোনার বয়স কত দিন থাকে। কতদিন সেটা হচ্ছে 4 দিন, ঠিক আছে? এবং এখান থেকে আর কিছুই নয়, তোমাকে জানতে হবে যে এই হালদা নদীর রেণুপোনা কিংবা ডিমপোনা সেটা খুবই রেয়ার। এই কারণে হচ্ছে পার কেজি এর দামটা অনেক বেশি হয়, 60 থেকে 65 হাজার টাকা বা কখনো কখনো 1 লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। এখান থেকে আর কিছু জানতে হচ্ছে না। আমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে শ্রেণীতাত্ত্বিক অবস্থান, ঠিক আছে? বসতির মধ্য থেকে কোনো এমসিকিউ নেই, আমাকে চলে আসতে হবে হচ্ছে শ্রেণীতাত্ত্বিক অবস্থান। রুই মাছের শ্রেণীতাত্ত্বিক অবস্থান মেডিকেল ভর্তি পরীক্ষায় এখান থেকে প্রশ্ন না আসলেও ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ের বায়োলজির খুবই জনপ্রিয় প্রশ্নগুলো প্রাণীর শ্রেণীতাত্ত্বিক অবস্থান থেকে হয়, ঠিক আছে? এর ফাইলাম, সাবফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস বা স্পেসিস তোমাকে জানতে হবে। এখান থেকে প্রশ্ন আসবে রুই মাছ কোন অর্ডারের অন্তর্গত, প্রশ্ন আসবে রুই মাছ কোন ফ্যামিলির অন্তর্গত, প্রশ্ন আসবে রুই মাছ কোন ক্লাসের অন্তর্গত, ঠিক আছে? এবং রুই মাছের বৈজ্ঞানিক নাম তুমি তো জানোই, লাবেও রোহিটা, ঠিক আছে? তার মানে জেনাস হচ্ছে লাবেও, স্পিসিস হচ্ছে রোহিটা, ঠিক আছে? যদি তাই হয়, এখান থেকে আর কিছুই নয়, আমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে রুই মাছের স্বভাব। দেখো খুবই গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ রুই মাছের স্বভাবের মধ্যে তুমি পাচ্ছ। সেটা হচ্ছে জীবনের কোন পর্যায়ে রুই মাছ কোন ধরনের খাবার গ্রহণ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। দেখো জীবনের প্রাথমিক পর্যায়ে রুইয়ের পছন্দের আহার হচ্ছে প্লাঙ্কটন জাতীয় জীব, ঠিক আছে? তার মানে জীবনের একদম প্রারম্ভিক পর্যায়ে বা প্রাথমিক পর্যায়ে রুইয়ের পছন্দের আহার কোনটা? প্লাঙ্কটন জাতীয় জীব। সেটা হতে পারে প্রাণী প্লাঙ্কটন অর্থাৎ জু প্লাঙ্কটন, সেটা হতে পারে উদ্ভিদ প্লাঙ্কটন বা ফাইটো প্লাঙ্কটন। এবার আঙ্গুলি পোনা দশায়, তার মানে রুই মাছের পোনার আকৃতি যখন হচ্ছে একটা আঙ্গুলের সমান, তখন কি হয়? সে প্রধানত কি গ্রহণ করে? সে খাদ্য হিসেবে প্রাণী প্লাঙ্কটন গ্রহণ করলেও সে হচ্ছে ডেজমিড, ফাইটোফ্লাজেলেট, শৈবাল রেণু ইত্যাদি গ্রহণ করে। এবং সেই রুই মাছ যখন তরুণ কিংবা পূর্ণবয়স্ক হয়ে যায় তখন তার খাবার কি হয়? দেখো তখন সে প্রধানত হয়ে যায় শাকাশী, তার মানে তখন তার খাদ্য থাকে শৈবাল এবং নিমজ্জিত জলজ উদ্ভিদ। তার মানে এখান থেকে আমি এমসিকিউ কি জানলাম? এখান থেকে আমি এমসিকিউ জানলাম সেটা হচ্ছে জীবনের প্রাথমিক পর্যায়ে রুই মাছ খায় হচ্ছে প্লাঙ্কটন জাতীয় জীব, আঙ্গুলিপোনা দশায় এসে
সে গ্রহণ করে প্রধানত প্লাংটন, কিন্তু এছাড়াও ডেজমিড, ফাইটোফ্লাজলেট বা শৈবাল রেণু, এবং তরুণ পূর্ণবয়স্ক অবস্থায় সে হচ্ছে শাকাশী অর্থাৎ শৈবাল এবং নিমজ্জিত জলজ উদ্ভিদ সে গ্রহণ করে। ঠিক আছে, এখান থেকে আর কিছুই নয়। এই পেজের সবচেয়ে গুরুত্বপূর্ণ এমসিকিউ সেটা হচ্ছে রুই মাছ 14°C তাপমাত্রার নিচে বাঁচতে পারে না। মেডিকেল ভর্তি পরীক্ষায় অলরেডি চলে আসা প্রশ্ন, রুই মাছ কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে বাঁচতে পারে না? রুই মাছ 14°C কম তাপমাত্রায় বাঁচতে পারে না। সুতরাং এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। যদি তাই হয়, এখান থেকে আর কিছুই নয়, তুমি তো এখানে হচ্ছে স্বভাবের মধ্যে তার খাদ্য জেনেই গেলে, এবং এবার তোমাকে চলে আসতে হবে হচ্ছে ল্যাবে রুইটার বাহ্যিক গঠন। দেখো, সবার প্রথম তোমাকে জানতে হবে রুই হচ্ছে একটা অস্থিময় মাছ। ঠিক আছে, সে কিন্তু তরুণাস্থিময় নয়, রুই একটা অস্থিময় মাছ। এবং রুই মাছের দেহ অনেকটা কি আকৃতির? রুই মাছের দেহ অনেকটা মাকু আকৃতির। ঠিক আছে, মাকু আকৃতি কেমন? সেটা হচ্ছে মধ্যভাগ চওড়া এবং দুই প্রান্ত ক্রমশ কি হয়ে গেছে? সরু হয়ে গেছে। তোমাকে জানতে হবে চলনের সময় যেন রুই মাছের দেহের গতি বাধাপ্রাপ্ত না হয়, এই কারণে রুই মাছের দেহ এই আকৃতির, এবং এই আকৃতিকে কি বলা হয়? এই আকৃতিকে বলা হয় স্ট্রিমলাইন্ড গঠন। তার মানে এখান থেকে এমসিকিউ আসবে, স্ট্রিমলাইন গঠন দেখতে পাওয়া যায় নিচের কোনটিতে? কোনটিতে স্ট্রিমলাইন গঠন দেখতে পাওয়া যায়? রুই মাছে। ঠিক আছে, এবং এখান থেকে এমসিকিউ তোমাকে জানতে হবে রুই মাছের দেহ কয় অংশে বিভক্ত? রুই মাছের দেহ 3 অংশে বিভক্ত। সেটা হচ্ছে মাথা, দেহকাণ্ড এবং লেজ। তার মানে আশা করি এখান থেকে এমসিকিউ কোনোভাবেই ভুল করা যাবে না। ঠিক আছে, রুই মাছের দেহ কয় অংশে বিভক্ত? 3 অংশে, মাথা, দেহকাণ্ড, লেজ, এবং স্ট্রিমলাইন গঠন দেখতে পাওয়া যায় কোথায়? রুই মাছে। যদি তাই হয়, এবার আমরা চলে আসবো রুই মাছের মাথা। দেখো, তোমাকে জানতে হবে রুই মাছের মাথা কতটুকু পর্যন্ত লম্বা? মাথা হচ্ছে 4 থেকে 5 ইঞ্চি পর্যন্ত লম্বা। ঠিক আছে, তোমাকে জানতে হবে রুই মাছের মাথায় আমি কি দেখতে পাই? রুই মাছের মাথায় আমি দেখতে পাই হচ্ছে ম্যাক্সিলারি বারবেল নামক একটা উপাঙ্গ। ঠিক আছে, এখান থেকে আর কিছুই না, তোমাকে জানতে হবে খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন, সেটা হচ্ছে রুই মাছের চোখে পাতা থাকে না, কিন্তু কর্নিয়া কেমন? কর্নিয়া হচ্ছে স্বচ্ছ ত্বকীয় আবরণে আবৃত। ঠিক আছে, তার মানে এটা কিন্তু সত্য মিথ্যায় আসবে, চোখে পাতা থাকে কিংবা চোখে পাতা থাকে না। তার মানে রুই মাছের চোখে কি পাতা থাকে না। এবং রুই মাছের মাথা কিরূপ? দেখো, সত্য মিথ্যার প্রশ্ন সব। রুই মাছের মাথা হচ্ছে আইসবিহীন, এবং রুই মাছের দেহকাণ্ড এবং লেজ কোন আইসে আবৃত? রুই মাছের দেহকাণ্ড এবং লেজ সাইক্লয়েড আইসে আবৃত। এই পেজের অন্যতম গুরুত্বপূর্ণ এমসিকিউ, রুই মাছের দেহকাণ্ড এবং লেজ কোন আইসে আবৃত? সেটা হচ্ছে সাইক্লয়েড নামক আইসে আবৃত। সেটা কিন্তু শুধুমাত্র দেহকাণ্ড এবং লেজ। রুই মাছের যে মাথা, রুই মাছের মাথা হচ্ছে আইসবিহীন, মাথার মধ্যে কিন্তু সাইক্লয়েড আইস থাকে না। যাই হয়, এই পেজ থেকে আমাকে আর কিছু জানতে হচ্ছে না, আমি চলে আসব পরবর্তী পৃষ্ঠায়। দেখো, আমাদের পরবর্তী পৃষ্ঠায় কি বলা হচ্ছে? পরবর্তী পৃষ্ঠায় আরও অ্যাডিশনাল কিছু ইনফরমেশন আমি পাচ্ছি। সেই ইনফরমেশনগুলো কি বলা হচ্ছে? মাথার পিছন দিকে দুপাশে ফুলকা প্রকোষ্ঠকে ঢেকে অবস্থান করে দুটি বেশ বড় ও পাতলা কানকো। তার মানে এই যে তুমি দেখতে পাচ্ছ রুই মাছের চিত্রে, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় হচ্ছে কানকো। ঠিক আছে, এবং কানকোর নিচে কি থাকে? থাকে হচ্ছে ব্রাঙ্কিওস্টেগাল পর্দা। এই ব্রাঙ্কিওস্টেগাল পর্দা থেকে এমসিকিউ আসবে, ব্রাঙ্কিওস্টেগাল পর্দা দেখতে পাওয়া যায় কোন প্রাণীতে? কোন প্রাণীতে? সেটা দেখতে পাওয়া যায় হচ্ছে রুই মাছে। সুতরাং এটা কোনোভাবেই ভুল করা যাবে না। ঠিক আছে, এখান থেকে আর কিছুই নয়, আমরা যখন মাথা পড়ে ফেললাম, এবার আমি চলে আসবো হচ্ছে রুই মাছের দেহকাণ্ড। ঠিক আছে, তার মানে এই যে রুই মাছের বেসিক এই অংশটুকু, এটাই হচ্ছে তার দেহ কাণ্ড। দেখো, বলছে যে কানকোর শেষ ভাগ থেকে পায়ু পর্যন্ত দেহের মধ্য অংশটি হচ্ছে দেহকাণ্ড। তার মানে দেহকাণ্ডের বিস্তৃতি কতটুকু পর্যন্ত? দেহকাণ্ডের বিস্তৃতি হচ্ছে কানকোর শেষ ভাগ থেকে পায়ু পর্যন্ত। ঠিক আছে, এই সমগ্রটাই কি? এই সমগ্রটা হচ্ছে দেহকাণ্ড। তোমাকে জানতে হবে এই দেহকাণ্ড হচ্ছে চওড়া এবং বিভিন্ন ধরনের পাখনা বহন করে। ঠিক আছে, আমি দেখতেই পাচ্ছি দেহকাণ্ডের মধ্যে কি রয়েছে? বিভিন্ন ধরনের পাখনা রয়েছে, এবং সেই পাখনাগুলো পূর্ণভাবে বিকশিত, এবং পাখনার মধ্যে আমি এরকম কিছু রশ্মি দেখতে পাই,
শক্ত অস্থিময় রশ্মি মাছের দেখলে আমি খেয়াল করি, সেই রশ্মিগুলোকে বলা হয় পাখনা রশ্মি। তার মানে পাখনাগুলো পূর্ণভাবে বিকশিত এবং পাখনা রশ্মি যুক্ত। ঠিক আছে, তোমাকে জানতে হবে রুই মাছের দেহকাণ্ডে 3টি ছোট ছিদ্র থাকে। প্রশ্ন আসবে রুই মাছের দেহকাণ্ডে কয়টি ছোট ছোট ছিদ্র থাকে? কয়টা? সেটা হচ্ছে 3টা। তাহলে রুই মাছের দেহকাণ্ডে তুমি কি কি ছিদ্র দেখতে পাও? তুমি রুই মাছের দেহকাণ্ডে 3টা ছিদ্র দেখতে পাও। সেই ছিদ্রগুলো হচ্ছে পায়ু ছিদ্র, জনন ছিদ্র এবং রেচন ছিদ্র। এখান থেকে প্রশ্ন আসবে রুই মাছের দেহকাণ্ডে নিচের কোন ছিদ্রটি পাওয়া যায় না? তার মানে এইটা মনে রাখার জন্য আমি খুব সহজ লিখে রাখবো পাজর। কি লিখবো? পাজর। দেখো, পাতে হচ্ছে পায়ু ছিদ্র, জতে হচ্ছে জনন ছিদ্র, রতে হচ্ছে রেচন ছিদ্র। তার মানে পাজর দিয়ে পায়ু ছিদ্র, জনন ছিদ্র এবং রেচন ছিদ্র রুই মাছের দেহকাণ্ডে 3টা ছিদ্র আমরা জেনে গেলাম। যদি তাই হয়, এবার আমি চলে আসবো হচ্ছে রুই মাছের পাখনা সমূহ। খুবই গুরুত্বপূর্ণ এই পেজের যদি এমসিকিউ আসতে হয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে রুই মাছের পাখনা। সুতরাং অত্যন্ত মনোযোগ দিয়ে এই টপিকটুকু আমাকে পড়তে হবে। তুমি বুঝতেই পারছো পাখনা কি? পাখনা হচ্ছে মাছের চলনাঙ্গ। ঠিক আছে, মাছ পাখনার সাহায্যে ভারসাম্য বজায় রাখে এবং চলাচল করে। ঠিক আছে, আমি তোমাকে বলছি যে রুই মাছের পাখনার মধ্যে যেন কি পাওয়া যায়? রুই মাছের পাখনার মধ্যে পাখনা রশ্মি পাওয়া যায়। ঠিক আছে, এখানে কি দেখতে পাই আমরা? এরকম পাখনা রশ্মি দেখতে পাই। তোমাকে জানতে হবে রুই মাছের সর্বমোট কয় ধরনের পাখনা দেখতে পাওয়া যায়। খুবই গুরুত্বপূর্ণ, রুই মাছের সর্বমোট 5 ধরনের পাখনা দেখতে পাওয়া যায়। এমসিকিউ কোনোভাবেই ভুল করা যাবে না। রুই মাছে মোট কয় ধরনের পাখনা দেখতে পাওয়া যায়? আমি মনে রাখবো পতে পাখনা, পতে 5। ঠিক আছে, তার মানে রুই মাছের পাখনা 5 ধরনের। ঠিক আছে, যদি তাই হয় তোমাকে জানতে হবে রুই মাছের পাখনা 9 কোনটি। তার মানে এই যে 5 ধরনের পাখনা, এই 5 ধরনের পাখনার নাম তোমাকে জানতে হবে এবং জানতে হবে তাদের প্রত্যেকের মধ্যে কয়টি করে পাখনা রশ্মি থাকে। দেখো রুই মাছের পাখনাগুলো কি কি আছে? রুই মাছের পাখনাগুলো হচ্ছে পৃষ্ঠ পাখনা, তার মানে রুই মাছের পিঠ বরাবর যে পাখনাটা থাকে। দেখো এই যে এটা হচ্ছে রুই মাছের পিঠ বরাবর পাখনা, তার মানে এটা হচ্ছে পৃষ্ঠ পাখনা। তারপর দেখো বক্ষ পাখনা, তার মানে রুই মাছের বক্ষ অঞ্চলে যে পাখনাটা থাকে, এই যে পাখনাটা, এটা হচ্ছে বক্ষ পাখনা। তারপর দেখো শ্রোণী পাখনা, বুঝতেই পারছি এই যে রুই মাছের শ্রোণী অঞ্চল বরাবর যে পাখনা থাকে সেটা হচ্ছে শ্রোণী পাখনা। তারপর দেখো পায়ু পাখনা, তার মানে রুই মাছের পায়ু ছিদ্র বরাবর যে পাখনাটা থাকে, এই যে এটা হচ্ছে পায়ু পাখনা। এবং সর্বশেষ পুচ্ছ পাখনা। পুচ্ছ মানে কি? পুচ্ছ মানে হচ্ছে লেজ, তার মানে রুই মাছের লেজে যেই পাখনা থাকে সেটা হচ্ছে পুচ্ছ পাখনা। তার মানে যেই পাখনা রুই মাছের লেজ গঠন করে সেটা হচ্ছে পুচ্ছ পাখনা। তার মানে খুব সহজ, আমি রুই মাছে কয় ধরনের পাখনা পেলাম? রুই মাছে ইন টোটাল আমি 5 ধরনের পাখনা পেলাম। এবং সেই পাখনাগুলো কি কি? সেটা হচ্ছে পৃষ্ঠ পাখনা, সেটা হচ্ছে বক্ষ পাখনা, সেটা হচ্ছে শ্রোণী পাখনা, সেটা হচ্ছে পায়ু পাখনা, সেটা হচ্ছে পুচ্ছ পাখনা। যদি তাই হয় রুই মাছের পাখনা 9 কোনটি? আশা করি এইখান থেকে আসলে এই 5টার বাইরে কোনোভাবে আমার কি হবে না? ভুল হবে না। ঠিক আছে, তোমাকে জানতে হবে এই পাখনাগুলোর মধ্যে যেহেতু পাখনা রশ্মি বিদ্যমান, তোমাকে জানতে হবে যে ঠিক কোন পাখনাতে কতগুলো পাখনা রশ্মি দেখতে পাওয়া যায়। খেয়াল করো, খুবই গুরুত্বপূর্ণ। সবার প্রথম পৃষ্ঠ পাখনা, এখান থেকে তোমাকে এমসিকিউ জানতে হবে পৃষ্ঠ পাখনা হচ্ছে কিছুটা রম্বস আকৃতি। এখান থেকে প্রশ্ন আসবে নিচের কোন পাখনাটি রম্বস আকৃতি? কোন পাখনা? পৃষ্ঠ পাখনা। ঠিক আছে, এবং তোমাকে জানতে হবে পৃষ্ঠ পাখনায় পাখনা রশ্মির সংখ্যা কত? পৃষ্ঠ পাখনায় পাখনা রশ্মির সংখ্যা হচ্ছে 14 থেকে 16টি। আবারও বলছি, এই পৃষ্ঠায় কোন পাখনায় কতগুলো পাখনা রশ্মি রয়েছে এর চেয়ে গুরুত্বপূর্ণ কোনো টপিক নেই, সুতরাং মাস্ট। ঠিক আছে, দেখো পৃষ্ঠ পাখনায় পাখনা রশ্মি হচ্ছে 14 থেকে 16টি। এবার তুমি চলে আসো হচ্ছে বক্ষ পাখনা। দেখো বক্ষ পাখনায় তুমি কতটি পাখনা রশ্মি পাচ্ছ? বক্ষ পাখনায় তুমি পাখনা রশ্মি পাচ্ছ 17 থেকে 18টি। ঠিক আছে, তার মানে পৃষ্ঠ পাখনায় পাখনা রশ্মি ছিল 14 থেকে 16টি, বক্ষ পাখনায় পাখনা রশ্মি হচ্ছে 17 থেকে 18টি। আমাকে জানতে হবে শ্রোণী পাখনায় পাখনা রশ্মি কয়টা? আমি মনে করব শ্রোণী মানে হচ্ছে শ্রেণী। রুই মাছ কোন শ্রেণীতে পড়ে? রুই মাছ হচ্ছে
নবম শ্রেণীতে পড়ে, ক্লাস 9-এ পড়ে। তার মানে হচ্ছে শ্রোণী পাখনায় পাখনা রশ্মি কয়টা? শ্রোণী পাখনায় পাখনা রশ্মি হচ্ছে 9টা। ঠিক আছে, কোনোভাবেই ভুল করা যাবে না। এবার দেখো পরবর্তীতে পায়ু পাখনা, আমি মনে রাখবো পায়ু পাখনায় পাখনা রশ্মি কয়টা? 9-এর চেয়ে একটু কম। পায়ু পাখনায় পাখনা রশ্মি হচ্ছে 6 থেকে 7টি। ঠিক আছে, সর্বশেষ পুচ্ছ পাখনা। পুচ্ছ পাখনায় পাখনা রশ্মি কয়টি? দেখো পুচ্ছ পাখনায় পাখনা রশ্মি হচ্ছে 19টি। এই 19 সংখ্যাটা তোমাকে মনে রাখতে হবে। আমার এই সংখ্যাটা বাই ডিফল্ট মনে ছিল, নটরডেম কলেজে থাকাকালীন আমার রোল ছিল 19। ঠিক আছে, মানে গ্রুপ 1-এ আমার রোল ছিল 19। তার মানে বাই ডিফল্ট আমার এই সংখ্যাটা আসলে মনেই ছিল। তার মানে তোমাদেরকে কি করতে হবে? এই প্রত্যেকটা পাখনার পাখনা রশ্মিগুলো মনে রাখতে হবে। ঠিক আছে, পৃষ্ঠ পাখনায় পাখনা রশ্মি 14 থেকে 16, বক্ষ পাখনায় হচ্ছে একটু বেশি 17 থেকে 18, তার মানে হচ্ছে 16, 17, 18। ঠিক আছে, শ্রোণী পাখনা সে হচ্ছে ক্লাস 9-এ, তার মানে হচ্ছে 9টি। পায়ু পাখনা একটু কম 6 থেকে 7টি। পুচ্ছ পাখনা নটরডেমে আমার রোল নাম্বার 19। ঠিক আছে, যদি তাই হয় এখান থেকে আর কিছুই নয়, তোমাকে জানতে হবে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কোন পাখনার কি কাজ। খুবই গুরুত্বপূর্ণ। দেখো পুচ্ছ পাখনা সে হচ্ছে রুই মাছের চলাচলে সহায়তা করে। এখান থেকে প্রশ্ন আসবে রুই মাছের চলাচলে কাজ করে কোন পাখনা, বা রুই মাছের চলাচলে ভূমিকা রাখে কোন পাখনা? কোন পাখনা? সেটা হচ্ছে পুচ্ছ পাখনা। তার মানে এই যে রুই মাছের লেজের যে পাখনাটা, সেটা হচ্ছে কি রুই মাছের চলাচলে সহায়তা করে। আর বাকি পাখনাগুলো কি করে? বাকি পাখনাগুলো হচ্ছে রুই মাছের দেহের ভারসাম্য রক্ষায় কাজ করে। খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তার মানে শুধুমাত্র পুচ্ছ পাখনা চলাচলে সহায়তা করে, আর অবশিষ্ট সমস্ত পাখনা হচ্ছে ভারসাম্য রক্ষায় সহায়তা করে। এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে রুই মাছের ভারসাম্য রক্ষায় সহায়তা করে না কোন পাখনা? কোন পাখনা? সেটা হচ্ছে পুচ্ছ পাখনা, কারণ সে চলাচলে সহায়তা করে। ঠিক আছে, যদি তাই হয় এখান থেকে আর কিছু তোমার জানতে হচ্ছে না। ঠিক আছে, তোমাকে জানতে হবে পরবর্তীতে রুই মাছের দেহের সর্বশেষ অংশ, সেটা হচ্ছে লেজ। দেখো তোমাকে জানতে হবে রুই মাছের লেজের মধ্যে কি রয়েছে? রুই মাছের লেজে রয়েছে হোমোসার্কাল ধরনের পুচ্ছ পাখনা। তার মানে রুই মাছের পুচ্ছ পাখনা কি ধরনের? রুই মাছের পুচ্ছ পাখনা হচ্ছে হোমোসার্কাল ধরনের। হোমোসার্কাল তার মানে কি একই রকমের। দেখো রুই মাছের পাখনার দুইটা অর্ধাংশ তুমি যদি খেয়াল করো, লেজের দুইটা অর্ধাংশ যদি খেয়াল করো, এই পাখনাটা একই রকমের দুইটা অংশের পুনরাবৃত্তি ঘটেছে। তার মানে এটা হচ্ছে হোমোসার্কাল। ঠিক আছে, আর হাঙরে জেনে রাখো যে হাঙরের লেজ হচ্ছে হেটারোসার্কাল ধরনের। তার মানে হচ্ছে তোমার সেটা প্রতিসম না। ঠিক আছে, সেটা দেখতে ভিন্ন আকৃতি। মানে হাঙরের একটা লেজের অংশ কিছুটা ছোট হয়, আরেকটা অংশ কি হয়? আরেকটা অংশ এরকম বড় হয়। ঠিক আছে, যদি তাই হয় এখান থেকে আর কিছু জানতে হচ্ছে না। আমাকে জানতে হবে ঠিক পরবর্তী পৃষ্ঠায় রুই মাছের আইস সম্পর্কে। খেয়াল করো, তুমি অলরেডি জেনে এসেছো রুই মাছের দেহে যেন কোন ধরনের আইস থাকে। রুই মাছের দেহে সাইক্লয়েড ধরনের আইস থাকে, কোনোভাবেই ভুল করা যাবে না। ঠিক আছে, রুই মাছের আইস কি প্রকৃতির? সাইক্লয়েড প্রকৃতির। ঠিক আছে, এবং এই সাইক্লয়েড প্রকৃতির আইসের কিছু ক্রাইটেরিয়া তোমাকে জানতে হবে। দেখো এগুলো হচ্ছে পাতলা, প্রায় গোল, এবং কি বর্ণের? সেটা হচ্ছে রূপালি চকচকে বর্ণের। ঠিক আছে, তার মানে সাইক্লয়েড আইসগুলো হচ্ছে পাতলা, প্রায় গোল বা গোলাকৃতি, এবং হচ্ছে রূপালি চকচকে। তোমাকে জানতে হবে এই যে পৃষ্ঠদেশীয় আইস, এই আইসের কেন্দ্র হচ্ছে লালচে, প্রান্তগুলো হচ্ছে কালো রঙের। এখান থেকে জানতে হবে কেন্দ্রস্থ এই যে লাল রং, সেটা হচ্ছে জনন ঋতুতে আরও গাঢ় এবং উজ্জ্বল হয়। ঠিক আছে, এখান থেকে জানতে হবে দেখো যে রুই মাছের আইসে কি হয়? অস্থি উপাদান জমে জমে আইসের উপরিভাগে উঁচু নিচু অংশের সৃষ্টি হয়। ঠিক আছে, এরকম ঢেউ খেলানো উঁচু নিচু অংশের সৃষ্টি হয়। তার মানে উঁচু অংশগুলোকে আমরা বলছি আল, নিচু অংশগুলোকে আমরা বলছি খাদ। তার মানে অস্থিময় উপাদান জমে রুই মাছের আইসে উঁচু আল এবং নিচু খাদের সৃষ্টি হয়। এই যে স্তর, উঁচু নিচু খাদের যে স্তরগুলো, এই স্তরের কেন্দ্রকে আমরা কি বলি? এই স্তরের কেন্দ্রকে আমরা বলি ফোকাস। তার মানে খুব সহজ ভাষায় বলতে পারি রুই মাছের আইসের অস্থিময় উপাদান দ্বারা নির্মিত উঁচু নিচু অংশের কেন্দ্রকে কি বলে? ফোকাস। ঠিক আছে, এবং তোমাকে জানতে হবে এই যে উঁচু আলগুলো আছে, সেই উঁচু আলগুলোকে বলা হয়
সার্কুলাস বা বহুবচনে সার্কুলি বা বাংলায় বৃদ্ধি রেখা, খুবই গুরুত্বপূর্ণ। তার মানে অস্থিময় উপাদান দিয়ে ঢেউ খেলানো যে উঁচু অংশগুলো আছে সেই উঁচু অংশগুলোকে বলা হয় সার্কুলাস, সার্কুলি বা বৃদ্ধি রেখা। যেহেতু সেটা বৃদ্ধি রেখা, তার মানে এর সাহায্যে কি করা যায়, বাৎসরিক বৃদ্ধি কিংবা বিভিন্ন ঋতুতে মাছের বৃদ্ধি কতটুকু হলো সে সম্পর্কে ধারণা পাওয়া যায়। জানতে হবে এমসিকিউ, মেডিকেল ভর্তি পরীক্ষা, ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, অনেক অ্যাডমিশন টেস্টে আসা প্রশ্ন। সেটা হচ্ছে সাধারণত কোন কালে আইসের বৃদ্ধি বেশি হয়? সাধারণত বসন্তকালে ও গ্রীষ্মে আইসের বৃদ্ধি বেশি হয়। এই প্যারা থেকে যদি একটা এমসিকিউ তোমাকে জানতে হয় সেটা জানতে হবে এইটা, ঠিক আছে? সাধারণত বসন্তকালে এবং গ্রীষ্মে কি হয়, আইসের বৃদ্ধি বেশি হয়। এখান থেকে আর কিছু তোমাকে জানতে হচ্ছে না। তারপর আমরা চলে আসবো হচ্ছে লাবিওরোহিটার রক্ত সংবহন তন্ত্র, রুই মাছের রক্ত সংবহন তন্ত্র। দেখি এখান থেকে এমসিকিউ বেসিস আমাকে আসলে কি জানতে হয়। আমাকে জানতে হবে, দেখো রুই মাছের রক্তের বর্ণ কি? রুই মাছের রক্ত লাল বর্ণের, ঠিক আছে? এবং রুই মাছের রক্ত কি নিয়ে গঠিত? বুঝতেই পারছো, রক্ত তার মানে সে হচ্ছে স্বাভাবিকভাবেই রক্ত রস এবং রক্ত কণিকা নিয়ে গঠিত। এবং রুই মাছের রক্ত কণিকা কয় ধরনের? রুই মাছের রক্ত কণিকা হচ্ছে দুই ধরনের। একটা কি, একটা হচ্ছে লোহিত রক্তকণিকা, একটা হচ্ছে শ্বেত রক্তকণিকা। তার মানে রুই মাছের রক্তের মধ্যে আমি কোনো অনুচক্রিকা পাচ্ছি না। ইন্টারেস্টিং, কোনোভাবেই ভুল করা যাবে না। রুই মাছের রক্তকণিকা কয় ধরনের? দুই ধরনের, ঠিক আছে? এবার দেখো রুই মাছের লোহিত রক্তকণিকা কী রূপ? রুই মাছের লোহিত রক্তকণিকা হচ্ছে প্রায় ডিম্বাকার এবং নিউক্লিয়াস যুক্ত, খুবই গুরুত্বপূর্ণ। রুই মাছের লোহিত রক্তকণিকা নিউক্লিয়াস যুক্ত, ঠিক আছে? এবং সেটা ডিম্বাকার। এবং রুই মাছের শ্বেত রক্তকণিকা দেখতে কীরূপ? রুই মাছের শ্বেত রক্তকণিকা দেখতে অ্যামিবার মতো, তার মানে অ্যামিবয়েড, ঠিক আছে? কোনোভাবেই এই দুইটা ক্রাইটেরিয়া ভুল করা যাবে না। রুই মাছের লোহিত রক্তকণিকা নিউক্লিয়াস যুক্ত, রুই মাছের শ্বেত রক্তকণিকা অ্যামিবার মতো, ঠিক আছে? এবং রুই মাছের রক্ত সংবহনতন্ত্র কী নিয়ে গঠিত? বুঝতেই পারছো, একটা হৃৎপিণ্ড, ধমনী, শিরা এবং তাদের কৈশিক জালিকা বা কৈশিক নালী সমন্বয়ে রুই মাছের রক্ত সংবহনতন্ত্র গঠিত। এবার আমরা সে সম্পর্কে একটু বিস্তারিত জানার চেষ্টা করব। সবার প্রথম চলে আসবে রুই মাছের হৃৎপিণ্ড। তোমাকে জানতে হবে রুই মাছের হৃৎপিণ্ড কোথায় অবস্থান করে, খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ। দেখো রুই মাছের ফুলকা দুটির পেছনে পেরিকার্ডিয়াল গহ্বরে হৃৎপিণ্ড অবস্থান করে। তার মানে রুই মাছের হৃৎপিণ্ড অবস্থান করে কোথায়? পেরিকার্ডিয়াল গহ্বরে। তোমাকে জানতে হবে রুই মাছের হৃৎপিণ্ডকে আবৃত করে রাখে কোন পর্দা? পেরিকার্ডিয়াম নামক পর্দা বা আবরণ, ঠিক আছে? তার মানে রুই মাছের হৃৎপিণ্ডকে কি আবৃত করে রাখে? পেরিকার্ডিয়াম। এবং রুই মাছের হৃৎপিণ্ড কোন গহ্বরে অবস্থান করে? পেরিকার্ডিয়াল গহ্বরে। তোমাকে জানতে হবে অন্যান্য মাছের মতো রুই মাছের হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট? তোমরা হয়তো অলরেডি জেনে এসেছো মাছের হৃৎপিণ্ড কিন্তু দুই প্রকোষ্ঠ বিশিষ্ট। তার মানে অন্যান্য মাছের মতো কি রুই মাছের হৃৎপিণ্ড দুই প্রকোষ্ঠ বিশিষ্ট, মানুষের হৃৎপিণ্ড চার প্রকোষ্ঠ বিশিষ্ট। কোনোভাবেই ভুল করা যাবে না, ঠিক আছে? যেহেতু দুই প্রকোষ্ঠ, একটা হচ্ছে অ্যাট্রিয়াম, একটা হচ্ছে ভেন্ট্রিকল। এছাড়াও এই অ্যাট্রিয়াম ভেন্ট্রিকল ছাড়াও রুই মাছের হৃৎপিণ্ডে একটা উপপ্রকোষ্ঠ দেখতে পাওয়া যায়। সেই উপপ্রকোষ্ঠের নাম কি? সেই উপপ্রকোষ্ঠের নাম হচ্ছে সাইনাস ভেনোসাস। কোনোভাবেই ভুল করা যাবে না। সাইনাস ভেনোসাস দেখতে পাওয়া যায় নিচের কোনটির হৃৎপিণ্ডে? কোন প্রাণীর হৃৎপিণ্ডে সাইনাস ভেনোসাস দেখতে পাওয়া যায়? কোন প্রাণীর? রুই মাছ, ঠিক আছে? তোমাকে জানতে হবে হচ্ছে এবার সেই উপপ্রকোষ্ঠ বা সামগ্রিকভাবে রুই মাছের প্রকোষ্ঠ সম্পর্কে আমরা একটু জানবো। দেখো আমাকে এখান থেকে কি জানতে হয়? আমাকে এখান থেকে জানতে হয় হচ্ছে সাইনাস ভেনোসাস সম্পর্কে তুমি অলরেডি জেনে এসেছো। সে হচ্ছে কি রুই মাছের হৃৎপিণ্ডে থাকা একটি উপপ্রকোষ্ঠ, ঠিক আছে? এবং তোমাকে এখান থেকে জানতে হবে খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, সেটা হচ্ছে এই পথে শিরা থেকে সংগৃহীত কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত অ্যাট্রিয়ামে প্রবেশ করে। তার মানে শিরা থেকে সংগৃহীত কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত অ্যাট্রিয়ামে বা অলিন্দে প্রবেশ করে কিসের মাধ্যমে? সাইনাস ভেনোসাসের মাধ্যমে। কোনোভাবেই ভুল করা যাবে না, ঠিক আছে? এখান থেকে আর কিছুই নয়। তারপর তোমাকে জানতে হবে হচ্ছে অ্যাট্রিয়াম বা অলিন্দ সম্পর্কে। এ সম্পর্কে তোমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে অ্যাট্রিয়াম রুই মাছের হৃৎপিণ্ডের
বৃহত্তম প্রকোষ্ঠ, খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন আসবে, রুই মাছের হৃৎপিণ্ডের বৃহত্তম প্রকোষ্ঠ কোনটি? সেটা হচ্ছে অ্যাট্রিয়াম। তারপর তোমাকে জানতে হবে, বুঝতেই পারছো অ্যাট্রিয়াম সেটা পরবর্তীতে অ্যাট্রিওভেন্ট্রিকুলার ছিদ্রপথের মাধ্যমে ভেন্ট্রিকলে উন্মুক্ত হবে। যদি তাই হয় তোমাকে জানতে হবে এখান থেকে আরেকটা গুরুত্বপূর্ণ এমসিকিউ, সেই গুরুত্বপূর্ণ এমসিকিউটা হচ্ছে ভেন্ট্রিকল সেটা হচ্ছে হৃৎপিণ্ডের সর্বশেষ প্রকোষ্ঠ। তার মানে এখান থেকে প্রশ্ন দুইটা, একটা হচ্ছে রুই মাছের হৃৎপিণ্ডের বৃহত্তম প্রকোষ্ঠ কোনটা, দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে রুই মাছের হৃৎপিণ্ডের সর্বশেষ প্রকোষ্ঠ কোনটা। রুই মাছের হৃৎপিণ্ডের সর্বশেষ প্রকোষ্ঠ কোনটা, সেটা হচ্ছে ভেন্ট্রিকল, এবং বৃহত্তম প্রকোষ্ঠ কোনটা, সেটা হচ্ছে অ্যাট্রিয়াম। ঠিক আছে, কোনোভাবেই এই অংশটুকু কি করা যাবে না, ভুল করা যাবে না। যদি তাই হয় এখান থেকে আমার আর কিছু জানতে হচ্ছে না, তোমাকে জানতে হবে রুই মাছের ভেন্ট্রিকল সেটা সম্মুখে কিসে উন্মুক্ত, সেটা সম্মুখে বালবাস আর্টারিওসাসে উন্মুক্ত। খুবই গুরুত্বপূর্ণ, রুই মাছের ভেন্ট্রিকল সম্মুখে কিসে উন্মুক্ত, সামনের দিকে সে কিসে উন্মুক্ত, সে বালবাস আর্টারিওসাস নামক একটা অংশে উন্মুক্ত। ঠিক আছে, এখান থেকে আর কিছুই নয়, তোমাকে জানতে হবে হচ্ছে এবার এই বালবাস আর্টারিওসাস বলতে আসলে কি বোঝায়। এটা কি, দেখো বলা হচ্ছে যে রুই মাছের হৃৎপিণ্ডে একটা গঠন দেখতে পাওয়া যায় যার নাম হচ্ছে বালবাস আর্টারিওসাস। সেটা কি, সেটা হচ্ছে ভেন্ট্রাল অ্যাওর্টার স্ফীত হওয়া গোড়া বা মূল। তার মানে ভেন্ট্রাল অ্যাওর্টার স্ফীত হওয়া বা পুরু হওয়া গোড়াকে, মূলকে কি বলে, সেটাকে বলা হয় হচ্ছে বালবাস আর্টারিওসাস। খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, সেটা হচ্ছে এটি হৃৎপিণ্ড থেকে ভেন্ট্রাল অ্যাওর্টায় রক্ত চলাচলকে নিয়ন্ত্রণ করে। প্রশ্ন আসবে হৃৎপিণ্ড থেকে ভেন্ট্রাল অ্যাওর্টায় রক্ত চলাচলকে নিয়ন্ত্রণ করে কে? ঠিক আছে, কে সেটা হচ্ছে বালবাস আর্টারিওসাস, এবং এটি হৃৎপিণ্ডের কোনো অংশ নয়। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, খেয়াল করো, সত্য মিথ্যায় প্রশ্ন আসবে। এই বালবাস আর্টারিওসাস সেটা হচ্ছে ভেন্ট্রাল অ্যাওর্টার একটা পুরু হয়ে যাওয়া, মোটা হয়ে যাওয়া গোড়া। এটা কি করে, হৃৎপিণ্ড থেকে ভেন্ট্রাল অ্যাওর্টায় রক্ত চলাচলকে নিয়ন্ত্রণ করে, কিন্তু সে কি নয়, হৃৎপিণ্ডের কোনো অংশ নয়। মানে এখান থেকে যদি এমসিকিউ আসে নিচের কোনটি হৃৎপিণ্ডের অংশ নয়, অ্যান্সার হ্যাজ টু বি বালবাস আর্টারিওসাস। এবং এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন বলা আছে, সেই লাইনটা হচ্ছে রুই মাছের হৃৎপিণ্ডে কোনাস আর্টারিওসাস নেই। ঠিক আছে, তার মানে এখান থেকে প্রশ্ন আরেকভাবে আসতে পারে, রুই মাছের হৃৎপিণ্ডে কোনটি পাওয়া যায় না। ঠিক আছে, রুই মাছের হৃৎপিণ্ডে পাওয়া যায় না হচ্ছে কোনাস আর্টারিওসাস। এই যে সাইনাস ভেনোসাস, অ্যাট্রিয়াম, ভেন্ট্রিকল এবং বালবাস আর্টারিওসাস, এই সবগুলো কিন্তু রুই মাছের হৃৎপিণ্ডে পাওয়া যায়, কিন্তু রুই মাছের হৃৎপিণ্ডে কোনো কোনাস আর্টারিওসাস পাওয়া যায় না। ঠিক আছে, হৃৎপিণ্ডে কোনটা পাওয়া যায় কোনটা পাওয়া যায় না এটা বললে অ্যান্সার হ্যাজ টু বি কোনাস আর্টারিওসাস, কিন্তু যদি বলে নিচের কোনটি হৃৎপিণ্ডের অংশ নয়, তার মানে অংশ দিয়ে বললে সেটা উত্তর হবে বালবাস আর্টারিওসাস। কোনোভাবেই এই অংশটুকু ওভারল্যাপ করা যাবে না। ঠিক আছে, কোনাস আর্টারিওসাস রুই মাছের হৃৎপিণ্ডে একদম নেই, কিন্তু বালবাস আর্টারিওসাস আছে, কিন্তু সে বেসিক্যালি হৃৎপিণ্ডের কোনো অংশ নয়। ঠিক আছে, সে হচ্ছে অতিরিক্ত একটা অংশ হিসেবে থাকে, হৃৎপিণ্ডের বাইরের একটা অংশ হিসেবে থাকে। এখান থেকে যদি তাই হয়, আশা করি এখান থেকে কোনো বুঝতে সমস্যা রইল না। রুই মাছের রক্ত সংবন্ধন থেকে কি এমসিকিউ জানতে হবে, আশা করি খুব সুন্দরভাবে সেটা বুঝে গেলাম। যদি তাই হয় এবার আমরা চলে আসবো হচ্ছে পরবর্তী পৃষ্ঠায়। দেখো পরবর্তী পৃষ্ঠায় কি বলা হচ্ছে, পরবর্তী পৃষ্ঠায় বলা হচ্ছে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ টপিক, সেটা হচ্ছে কপাটিকা সমূহ। তার মানে রুই মাছে আমি কয় ধরনের কপাটিকা দেখতে পাই। দেখো খুবই গুরুত্বপূর্ণ, কপাটিকা কি তুমি তো বুঝতেই পারছো, হৃৎপিণ্ডের যে উপপ্রকোষ্ঠ বা প্রকোষ্ঠগুলো আছে তাদের সংযোগস্থলে কি থাকে, কপাটিকা, ঠিক মানব হৃৎপিণ্ডের মতোই। ঠিক আছে, এবং কপাটিকাগুলো সবসময় কি হয়, একমুখী হয়, তার মানে রক্তকে একদিকে চলাচল করতে সহযোগিতা করে, কিন্তু রক্ত আর বিপরীত দিকে ফিরে আসতে পারে না। তোমাকে জানতে হবে রুই মাছের হৃৎপিণ্ডে কয়টা কপাটিকা পাওয়া যায় এবং সেগুলো কি কি ধরনের। এখান থেকে এমসিকিউ আসবে, রুই মাছের হৃৎপিণ্ডের কপাটিকা নয় কোনটি, বা রুই মাছের হৃৎপিণ্ডে নিচের কোন কপাটিকাটি পাওয়া যায় না। তাহলে দেখো তোমাকে জানতে হবে কোন কোন কপাটিকা পাওয়া যায়। তুমি বুঝতেই পারছো রুই মাছের হৃৎপিণ্ডের বেসিক স্ট্রাকচারে আমি কি পাচ্ছিলাম, আমি পাচ্ছিলাম হচ্ছে সাইনাস ভেনোসাস, আমি পাচ্ছিলাম হচ্ছে অ্যাট্রিয়াম, আমি পরবর্তীতে পাচ্ছিলাম হচ্ছে ভেন্ট্রিকল, সর্বশেষ ভেন্ট্রিকল উন্মুক্ত হচ্ছিল বালবাস আর্টারিওসাসে, তাই তো।
তার মানে ঠিক এদেরকে নিয়ে হচ্ছে কপাটিকাগুলোর নাম। দেখো সাইনাস ভেনোসাস এবং অ্যাট্রিয়ামের মাঝে যে কপাটিকা তার নাম হচ্ছে সাইনো অ্যাট্রিয়াল কপাটিকা। ঠিক আছে, খুব সহজ। পরবর্তীতে অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকলের মাঝে অবস্থিত যে কপাটিকা সেটা হচ্ছে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার কপাটিকা। দেখছো, অ্যাট্রিও ভেন্ট্রিকুলার কপাটিকা। পরবর্তীতে সেই ভেন্ট্রিকল উন্মুক্ত হচ্ছে বালবাস আর্টেরিওসাসে। তার মানে দেখো ভেন্ট্রিকল এবং বালবাস আর্টেরিওসাস বা বালবাস অ্যাওর্টার মাঝখানে যে কপাটিকা তার নাম হচ্ছে ভেন্ট্রিকুলো বালবাস কপাটিকা। ভেন্ট্রিকুলো বালবাস কপাটিকা। তার মানে এই যে খুব সহজ, আমি 3টা কপাটিকা জেনে গেলাম। সেটা হচ্ছে সাইনোঅ্যাট্রিয়াল কপাটিকা, অ্যাট্রিও ভেন্ট্রিকুলার কপাটিকা এবং ভেন্ট্রিকুলো বালবাস কপাটিকা। অধিকাংশ ক্ষেত্রে অপশনটা দিয়ে দেয় পরবর্তীতে বালবো অ্যাট্রিয়াল, ঠিক আছে, কিংবা হচ্ছে সাইনো ভেন্ট্রিকুলার কপাটিকা। এরকম নামের কিন্তু কোনো কপাটিকা নেই, সেটা শুধুমাত্র সাইনো অ্যাট্রিয়াল। পরবর্তীতে দেখো একটা সিকোয়েন্স মেনটেন করে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার দেন ভেন্ট্রিকুলো বালবাস। তার মানে আশা করি রুই মাছের হৃৎপিণ্ডের কপাটিকা 9 কোনটি, প্রশ্ন আসলে ভুল করব না, এবং কোনটার মাঝখানে কোন কপাটিকা থাকে এমসিকিউ আসলে কোনোভাবেই ভুল করব না। যদি তাই হয়, এবার আমরা চলে আসবো হচ্ছে রুই মাছের রক্ত সংবহন। রুই মাছের হৃৎপিণ্ডের মাধ্যমে রক্ত সংবহন প্রক্রিয়া। ঠিক আছে, তোমাকে জানতে হবে, দেখো রুই মাছের এই কপাটিকাগুলো থাকার ফলে কি হয়, হৃৎপিণ্ডের প্রকোষ্ঠগুলোর মধ্যে রক্ত সংবহনের একমুখিতা দেখতে পাওয়া যায়। ঠিক এই কারণে রুই মাছের হৃৎপিণ্ডকে কি বলে? রুই মাছের হৃৎপিণ্ডকে বলা হয় এক চক্র হৃৎপিণ্ড। এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ আসবে। এক চক্র হৃৎপিণ্ড দেখতে পাওয়া যায় নিচের কোন প্রাণীতে? কোন প্রাণীতে? সেটা হচ্ছে রুই মাছ। ঠিক আছে, এবং দেখো যেহেতু বলছে এক চক্র হৃৎপিণ্ড, তার মানে শুধুমাত্র রক্ত সংবহনের একমুখিতা দেখতে পাওয়া যাবে। এর মানেটা কি? এর মানেটা হচ্ছে যে রুই মাছের হৃৎপিণ্ডের মধ্য দিয়ে কেবলমাত্র এবং শুধু কেবলমাত্র কি কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত প্রবাহিত হতে পারে। তার মানে রুই মাছের হৃৎপিণ্ডের মধ্য দিয়ে শুধুমাত্র কি কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত প্রবাহিত হয়। ঠিক এই কারণে রুই মাছের হৃৎপিণ্ডকে কি বলে? রুই মাছের হৃৎপিণ্ডকে বলে ভেনাস হার্ট কিংবা শিরা হৃৎপিণ্ড। ঠিক একইভাবে এখান থেকে এমসিকিউ আসবে, ভেনাস হার্ট দেখতে পাওয়া যায় কোন প্রাণীতে? অথবা রুই মাছের হৃৎপিণ্ডকে কি বলে? কি বলে? ভেনাস হার্ট বা শিরা হৃৎপিণ্ড। কেন রুই মাছের হৃৎপিণ্ডকে শিরা হৃৎপিণ্ড বলে? কারণ হচ্ছে আমি জানি ভেইন বা শিরার মধ্যে দিয়ে শুধুমাত্র কি হয়, কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত প্রবাহিত হয়। তার মানে রুই মাছের হৃৎপিণ্ডের মধ্যে দিয়ে শুধুমাত্র কি করতে পারে? কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত প্রবাহিত হতে পারে। এবং ঠিক এই কারণেই এরকম হৃৎপিণ্ডকে বলা হয় এক চক্র হৃৎপিণ্ড। ঠিক আছে, তার মানে এখান থেকে এমসিকিউ কোনোভাবে আশা করি ভুল করব না। ঠিক আছে, এবার তুমি জানো রুই মাছের হৃৎপিণ্ড দিয়ে শুধুমাত্র যেহেতু কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত প্রবাহিত হচ্ছে, এবার আমাকে বলো তো যে সেই রক্তটা অক্সিজেন সমৃদ্ধও তো হতে হবে, তাই না? রুই মাছের শরীরের স্বাভাবিক শ্বসনের জন্য, শক্তি উৎপাদনের জন্য সেই রক্তটাকে অক্সিজেন সমৃদ্ধ হতে হবে। তাহলে সেই রক্তটা অক্সিজেন সমৃদ্ধ হবে কোথায়? দেখো হৃৎপিণ্ড থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত একমুখী প্রবাহে অক্সিজেন সমৃদ্ধ হওয়ার জন্য ফুলকায় প্রেরিত হয়। তার মানে ফুলকায় কি হয়? গ্যাসিয়াস এক্সচেঞ্জটা হয়। কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তটা তখন কি অক্সিজেন সমৃদ্ধ রক্তে পরিণত হয়। খুবই গুরুত্বপূর্ণ। হৃৎপিণ্ড থেকে এই যে ভেনাস হার্ট বা শিরা হৃৎপিণ্ড থেকে এক চক্র সংবহনের মাধ্যমে রক্তটা ফুলকায় প্রেরিত হয়, পরবর্তীতে সেই ফুলকায় সেটা অক্সিজেন সমৃদ্ধ হয়। এখান থেকে আর কিচ্ছু জানতে হবে না, তোমাকে জানতে হবে রুই মাছের হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণের ক্ষেত্রে সর্বপ্রথম কোথায় সংকোচন ঘটে? বুঝতেই পারছো, সর্বপ্রথম এই সিকোয়েন্স অনুসারে সাইনাস ভেনোসাসে সংকোচন ঘটে। ঠিক আছে, তার মানে রুই মাছের হৃৎপিণ্ডে সর্বপ্রথম সংকোচনটা দেখতে পাওয়া যায় কোথায়? সাইনাস ভেনোসাসে। পরবর্তীতে সেটা ধারাবাহিকভাবে অ্যাট্রিয়াম ভেন্ট্রিকল হয়ে বালবাস আর্টেরিওসাস পর্যন্ত প্রবাহিত হয়। তুমি তো জানোই হৃৎপিণ্ডের সংকোচনকে বলা হয় সিস্টোল, প্রসারণকে বলা হয় ডায়াস্টোল। এখান থেকে আর কিছু তোমাকে জানতে হচ্ছে না, তোমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ, সেটা হচ্ছে রক্তের গতিপথ। ঠিক আছে, এখান থেকে এই পেজ থেকে অন্যতম গুরুত্বপূর্ণ একটা পোর্শন হচ্ছে রক্তের গতিপথ। মাস্ট তোমাকে এই অংশটুকু খুব ভালো করে এমসিকিউর জন্য
জানতেই হবে। দেখো রক্তের গতিপথ তুমি অলরেডি হচ্ছে বেসিক স্ট্রাকচারটা জেনেই গিয়েছো, তোমার হচ্ছে বুঝতে খুব বেশি কষ্ট হবে না। সবার প্রথম যেহেতু সাইনাস ভেনোসাস সংকুচিত হচ্ছে, তার মানে সাইনাস ভেনোসাস থেকে রক্তটা প্রবেশ করে অ্যাট্রিয়ামে, পরবর্তীতে অ্যাট্রিয়াম থেকে রক্তটা প্রবেশ করে হচ্ছে ভেন্ট্রিকলে, পরবর্তীতে সেই ভেন্ট্রিকল থেকে রক্তটা প্রবেশ করে কোথায়, বালবাস আর্টেরিওসাসে, এবং পরবর্তীতে সেই বালবাস আর্টেরিওসাস থেকে সেই রক্তটা অক্সিজেন বাহিত হওয়ার জন্য, অক্সিজেন সমৃদ্ধ হওয়ার জন্য যায় ফুলকায়। ঠিক আছে, তার মানে রক্তের গতিপথটা হচ্ছে সাইনাস ভেনোসাস হয়ে অ্যাট্রিয়াম, দেন অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকল, ভেন্ট্রিকল থেকে বালবাস আর্টেরিওসাস, দেন বালবাস আর্টেরিওসাস থেকে ফুলকা। ঠিক আছে, যদি তাই হয় আমি একটু কোরিলেট করতে চাই। আমি যদি তোমাদের প্রশ্ন করি, বলো তো এই যে সাইনাস ভেনোসাস এবং অ্যাট্রিয়াম এর মাঝখানে যেন কোন কপাটিকা ছিল, ছিল সাইনো অ্যাট্রিয়াল কপাটিকা। আমি যদি বলি অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকলের মাঝখানে কোন কপাটিকা ছিল, অ্যাট্রিও ভেন্ট্রিকুলার কপাটিকা। আমি যদি বলি ভেন্ট্রিকল এবং বালবাস আর্টেরিওসাসের মধ্যে কোন কপাটিকা ছিল, তুমি বলবে ভেন্ট্রিকুলো বালবাস কপাটিকা। ঠিক আছে, দেখো তার মানে রক্তের গতিপথ থেকেই তুমি কপাটিকা মনে রাখতে পারছো, কপাটিকা থেকেই তুমি রক্তের গতিপথ মনে রাখতে পারছো। যদি তাই হয় এখান থেকে আর কিচ্ছু না। এবার তুমি জানবে হচ্ছে রুই মাছের ধমনীতন্ত্র এবং রুই মাছের শিরাতন্ত্র। ঠিক আছে, তুমি বুঝতেই পারছো রুই মাছের সামগ্রিক রক্তবাহিকা সেটা হচ্ছে ধমনীতন্ত্র এবং শিরাতন্ত্র সমন্বয়ে গঠিত। এবার এখান থেকে কি এমসিকিউ জানতে হয় সেটা আমরা জানবো। দেখো সবার প্রথম তোমাকে জানতে হবে যে রুই মাছের ধমনীতন্ত্র কি নিয়ে গঠিত। রুই মাছের ধমনীতন্ত্র প্রধানত অন্তর্বাহী এবং বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী নিয়ে গঠিত। এমসিকিউ খুবই গুরুত্বপূর্ণ। রুই মাছের ধমনীতন্ত্র কি নিয়ে গঠিত, অন্তর্বাহী এবং বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী নিয়ে গঠিত। ঠিক আছে, তোমাকে জানতে হবে দেখো হৃৎপিণ্ডের ভেন্ট্রিকল থেকে কি সৃষ্টি হয়, সৃষ্টি হয় হচ্ছে ভেন্ট্রাল অ্যাওর্টা। কিছুক্ষণ আগে তুমি পড়ে এসেছো ভেন্ট্রাল অ্যাওর্টা মানে কি, ভেন্ট্রাল অ্যাওর্টা মানে হচ্ছে অঙ্কীয় মহাধমনী। ভেন্ট্রাল মানে হচ্ছে অঙ্কীয়, ডরসাল মানে হচ্ছে পৃষ্ঠীয়। তার মানে ভেন্ট্রাল মানে অঙ্কীয়, অ্যাওর্টা তো হচ্ছে মহাধমনী। তার মানে হচ্ছে ভেন্ট্রাল অ্যাওর্টা বা অঙ্কীয় মহাধমনী। তুমি কিন্তু এখান থেকে ট্যামসিকিউ জেনেছো গত পৃষ্ঠায়, খুবই গুরুত্বপূর্ণ। সেটা কি ছিল, সেটা ছিল হচ্ছে এই ভেন্ট্রাল অ্যাওর্টা বা অঙ্কীয় মহাধমনীর গোড়া স্ফীত হয়ে, গোড়া পুরু বা মোটা হয়ে কি গঠন করে, বালবাস আর্টারিওসাস গঠন করে। এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ, দুইটা পেজে আমি পরপর লাইনটা পেয়েছি। ভেন্ট্রাল অ্যাওর্টার গোড়া স্ফীত হয়ে কি গঠন করে, বালবাস আর্টারিওসাস। এবং এমসিকিউ যেটা তুমি গত পেজে জেনে এসেছিলে সেটা হচ্ছে এই বালবাস আর্টারিওসাস কি করে, হৃৎপিণ্ড থেকে ভেন্ট্রাল অ্যাওর্টায় রক্তের প্রবাহকে নিয়ন্ত্রণ করে। মানে হৃৎপিণ্ড থেকে অঙ্কীয় মহাধমনী বা ভেন্ট্রাল অ্যাওর্টায় রক্তের প্রবাহকে নিয়ন্ত্রণ করে কে, বালবাস আর্টারিওসাস। আবারও বলছি লাইনটা খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ। যদি তাই হয় এখান থেকে আর কিছুই নয়, তোমাকে জানতে হবে হচ্ছে অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী সম্পর্কে, বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী সম্পর্কে। দেখো সবার প্রথম তুমি চলে আসো হচ্ছে অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী। তোমাকে এখান থেকে শুধুমাত্র জানতে হবে রুই মাছে কতটি অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী দেখতে পাওয়া যায়। রুই মাছে সর্বমোট 4 জোড়া বা 8টি অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী দেখতে পাওয়া যায়। তার মানে রুই মাছে অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনীর সংখ্যা কতটি, 4 জোড়া বা 8টি। এখান থেকে আর কিচ্ছু না, তোমাকে চলে আসতে হবে হচ্ছে পরবর্তী পৃষ্ঠায় যেখানে বলা হচ্ছে বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী। ঠিক একইভাবে তোমাকে এখান থেকে জানতে হবে রুই মাছে বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনীর সংখ্যা কতটি। ঠিক একইভাবে দেখো অন্তর্বাহীর মতোই রুই মাছে বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনীর সংখ্যা 4 জোড়া বা 8টি। কোনোভাবে কিন্তু যেটা 4টি না হয়ে যায়, সেটা হচ্ছে 4 জোড়া মানে 8টি। ঠিক আছে, এখান থেকে আর কিচ্ছু না, তোমাকে জানতে হবে একটা খুবই গুরুত্বপূর্ণ লাইন। সেটা হচ্ছে এই যে 4 জোড়া বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী, এর মধ্যে প্রতি পাশের প্রথম এবং দ্বিতীয় বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী মিলে গঠন করে পার্শ্বীয় ধমনী বা ল্যাটারাল অ্যাওর্টা। ঠিক আছে, এখান থেকে আমি কি জানলাম, এখান থেকে আমি জানলাম হচ্ছে এই যে 4 জোড়া বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী, এর মধ্যে প্রতি পাশের প্রথম এবং দ্বিতীয় বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী মিলে কি গঠন করে, পার্শ্বীয় ধমনী বা ল্যাটারাল অ্যাওর্টা। ঠিক আছে, এবার এখানে ধমনীর সূক্ষ্ম গঠন বর্ণনা করা হয়েছে, যেটা হচ্ছে এমসিকিউ এর জন্য অপ্রয়োজনীয়, সুতরাং আমাকে এটা জানতে হচ্ছে না। তোমাকে শুধুমাত্র জানতে হবে সেটা হচ্ছে দেখো গলবিল অঞ্চলের
পৃষ্ঠদেশে একটা ধমনী বলয়ের সৃষ্টি হয়। তার মানে এই যে সমস্ত ধমনী এবং ধমনী বিভিন্ন শাখা উপশাখা তারা সম্মিলিতভাবে রুই মাছের গলবিল অঞ্চলে কি করে, একটা ডিম্বাকার ধমনী বলয় সৃষ্টি করে। সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় সার্কিউলাস সেফালিকাস। এখান থেকে একটা এমসিকিউ এসেছিল, সার্কিউলাস সেফালিকাস নামক ধমনী বলয় দেখতে পাওয়া যায় কোথায়? অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে রুই মাছে। তার মানে শুধুমাত্র তোমাকে এখান থেকে জানতে হবে সার্কিউলাস সেফালিকাস কি, সেটা হচ্ছে একটা ডিম্বাকার ধমনী বলয়, এবং সেটা কোথায় দেখতে পাওয়া যায়? সেটা দেখতে পাওয়া যায় হচ্ছে গলবিল অঞ্চলে। কোন প্রাণীর গলবিল অঞ্চলে দেখতে পাওয়া যায়? সেটা দেখতে পাওয়া যায় রুই মাছে। তার মানে সার্কিউলাস সেফালিকাস দেখতে পাওয়া যায় রুই মাছের গলবিল অঞ্চলে। এখান থেকে আর কিছু তোমার জানতে হবে না। এবার এই যে বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী, সে হচ্ছে কি করে? সে হচ্ছে ডরসাল অ্যাওর্টা, সে হচ্ছে ভেন্ট্রাল অ্যাওর্টা, এরকম অ্যাওর্টায় বিভক্ত হয় এবং পরবর্তীতে এগুলো আরও শাখা উপশাখায় বিভক্ত হয়। আমাকে এখান থেকে এমসিকিউ এর জন্য যেটা জানতে হবে সেটা হচ্ছে এই যে ডরসাল অ্যাওর্টা, সেই ডরসাল অ্যাওর্টার কিছু শাখা রয়েছে, বা ডরসাল অ্যাওর্টার আবার কিছু সরু নালিকা রয়েছে, যেগুলো ডরসাল অ্যাওর্টা থেকেই সৃষ্টি। ঠিক আছে, তোমাকে জানতে হবে ডরসাল অ্যাওর্টার নালিকা বা শাখা 9 কোনটি। দেখো, তার মানে এই যে ডরসাল অ্যাওর্টা, তার মানে এই যে মহাধমনী, পৃষ্ঠীয় মহাধমনী, সেই পৃষ্ঠীয় মহাধমনীর শাখা কোনটি বা শাখা 9 কোনটি? দেখো, সাবক্ল্যাভিয়ান ধমনী, সিলিয়াকো মেসেন্ট্রিক ধমনী, প্যারাইটাল ধমনী, রেনাল ধমনী, ইলিয়াক ধমনী এবং কর্ডাল ধমনী, এরা হচ্ছে ডরসাল অ্যাওর্টার শাখা। ঠিক আছে, তার মানে 6টা শাখা, কোনোভাবেই ভুল করা যাবে না। এখান থেকে এমসিকিউ আসবে ডরসাল অ্যাওর্টার শাখা 9 কোনটি। ঠিক আছে, আবারও বলছি, সেটা হচ্ছে সাবক্ল্যাভিয়ান ধমনী, সিলিয়াকো মেসেন্ট্রিক ধমনী, প্যারাইটাল ধমনী, রেনাল ধমনী, ইলিয়াক ধমনী এবং কর্ডাল ধমনী। তার মানে ডরসাল অ্যাওর্টা এই সমস্ত ব্রাঞ্চে বিভক্ত হয়ে কি করে? রুই মাছের দেহের বিভিন্ন অংশে রক্ত সংবহিত করে, ব্লাড সাপ্লাই করে। তোমাকে জানতে হবে ঠিক কোন ধমনী রুই মাছের কোন অঙ্গে ব্লাড নিয়ে যায়, রক্ত নিয়ে যায়। খুবই গুরুত্বপূর্ণ। দেখো, সবার প্রথম আমি চলে আসবো হচ্ছে যেটা দেখে আমার কাছে সহজ মনে হচ্ছে, সেটা হচ্ছে রেনাল ধমনী। বুঝতেই পারছি, রেনাল তার মানে বৃক্ক, তার মানে সেটা কি করে? রুই মাছের বৃক্কে বা কিডনিতে রক্ত বহন করে নিয়ে যায়। ঠিক আছে, এখান থেকে কিন্তু এমসিকিউ আসবে, রুই মাছের বৃক্কে রক্ত বহন করে নিয়ে যায় কোন ধমনী? কোন ধমনী? সেটা হচ্ছে রেনাল ধমনী। তারপর দেখো, আমরা চলে আসবো ইলিয়াক ধমনী। দেখো, ইলিয়াম, ইস্চিয়াম, পিউবিস শব্দগুলোর সাথে তুমি পরিচিত। এগুলো কি? এগুলো হচ্ছে আমার শ্রোণী অঞ্চল বা কোমর অঞ্চলের হাড়, তাই না? আমার শ্রোণী অস্থিচক্রের হাড়। ঠিক আছে, তার মানে এই যে ইলিয়াক ধমনী, সে কি করে? সে হচ্ছে শ্রোণী পাখনায় রক্ত পরিবহন করে। আমি ইলিয়াক থেকেই বুঝতে পারছি সেটা হচ্ছে শ্রোণী পাখনা। ঠিক আছে, তার মানে এখান থেকে কিন্তু এমসিকিউ আসবে, শ্রোণী পাখনায় রক্ত পরিবহন করে কোনটি? কোনটি? সেটা হচ্ছে ইলিয়াক ধমনী। যদি তাই হয়, আমাকে জানতে হবে পরবর্তীগুলো। দেখো, প্যারাইটাল ধমনী, আমি মনে রাখবো প্যা প, এই পতে হচ্ছে প্রাচীর, তার মানে পতে কি? প্রাচীর। তার মানে প্যারাইটালের পতে হচ্ছে প্রাচীর, এই প্রাচীর দিয়ে কি মনে রাখবো? দেহ প্রাচীর। তার মানে দেহ প্রাচীরে, রুই মাছের দেহ প্রাচীরে রক্ত সরবরাহ করে কে? প্যারাইটাল ধমনী। ঠিক আছে, তার মানে এই 3টা ধমনী আমার খুব সহজ হয়ে গেল, তারা কোথায় কোথায় রক্ত সংবহন করে সেটা হয়ে গেল। এবার দেখো, সিলিয়াকো মেসেন্ট্রিক ধমনী, তুমি বুঝতেই পারছো, মেসেন্টারন, সিলিয়াকো মেসেন্ট্রিক ধমনী, তার মানে এগুলো হচ্ছে আমার আন্তরিক অঙ্গগুলো বা অভ্যন্তরীণ অঙ্গগুলোকে রেফার করছে। তার মানে পাকস্থলী, অন্ত্র, যকৃত, অগ্নাশয়, মলাশয় প্রভৃতি আন্তরিক অঙ্গে রক্ত পরিবহন করে। তার মানে হচ্ছে সিলিয়াকো মেসেন্ট্রিক ধমনী, সে কী করে? বিভিন্ন আন্তরিক অঙ্গে, বিভিন্ন অভ্যন্তরীণ অঙ্গে রক্ত পরিবহন করে। সেটা কি? পাকস্থলী, অন্ত্র, যকৃত, অগ্নাশয়, মলাশয়। তার মানে যদি প্রশ্ন আসে রুই মাছের যকৃতে রক্ত পরিবহন করে কোনটি? অ্যান্সার হ্যাজ টু বি সিলিয়াকো মেসেন্ট্রিক আর্টারি। ঠিক আছে, এবার যদি তাই হয়, আমাদের থেকে যায় হচ্ছে সাবক্ল্যাভিয়ান ধমনী, আমাদের থেকে যায় হচ্ছে কর্ডাল
ধমনী। মনে রাখার জন্য একটা ছন্দ লিখবো, ছন্দটা হচ্ছে পাকা বস। কি বললাম? পাকা বস। দেখো বস দিয়ে কি হয়, সবার প্রথম বতে হচ্ছে বক্ষ পাখনা বা বক্ষ চক্র, ঠিক আছে, এবং স দিয়ে হচ্ছে সাবক্ল্যাভিয়ান ধমনী। তার মানে সাবক্ল্যাভিয়ান ধমনী কি করে, সে হচ্ছে বক্ষ পাখনা বা বক্ষ চক্রে বিস্তৃত হয়, সেখানে রক্ত পরিবহন করে নিয়ে যায়। এবং দেখো এই পাকা দিয়ে কি হয়, খেয়াল করো, কতে হচ্ছে কডাল ধমনী আর পতে হচ্ছে পুচ্ছ বা লেজ। তার মানে লেজে রক্ত সরবরাহ করে কে? কডাল ধমনী। তার মানে পুচ্ছ বা লেজে রক্ত সরবরাহ করে কডাল ধমনী, এবং দেখো বক্ষ পাখনা বা বক্ষ চক্রে রক্ত পরিবহন করে নিয়ে যায় সাবক্ল্যাভিয়ান ধমনী। তার মানে আশা করি কোন ধমনী কোথায় রক্ত পরিবহন করে এখান থেকে ভুল হবে না। আবারও বলছি, এটা কিন্তু খুবই জনপ্রিয় এমসিকিউ এর জায়গা, ঠিক আছে, যে কোন ধমনী কোথায় রক্ত সংবহন করে। এখান থেকে অনেক অনেক বেশিবার প্রশ্ন এসেছে। এবং আরেকটা কমন প্রশ্ন, সেটা হচ্ছে ডরসাল অ্যাওর্টার শাখা নয় কোনটি? তার মানে তারা সবাই হচ্ছে ডরসাল অ্যাওর্টার শাখা, ঠিক আছে। যদি তাই হয়, আমরা রুই মাছের ধমনীতন্ত্র পড়ে ফেললাম। এবার আমরা চলে আসবো হচ্ছে রুই মাছের শিরাতন্ত্র। দেখো রুই মাছের শিরাতন্ত্র থেকে আমাকে আসলে কি জানতে হয়? জানতে হবে যেটা, যে রুই মাছের শিরাতন্ত্রকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। রুই মাছের শিরাতন্ত্র দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে সিস্টেমিক শিরাতন্ত্র, একটা হচ্ছে পোর্টাল শিরাতন্ত্র। তোমাকে জানতে হবে রুই মাছের সিস্টেমিক শিরাতন্ত্র কি নিয়ে গঠিত। তুমি রক্ত সংবহনে পড়ে এসেছো যে সমস্ত শিরার মাধ্যমে দেহের বিভিন্ন অঙ্গ বা তন্ত্র থেকে রক্ত সরাসরি হৃৎপিণ্ডে ফিরে আসে সেগুলোকে কি বলা হয়? সেগুলোকে বলা হয় সিস্টেমিক শিরা। এক লাইনের এমসিকিউ, হুবহু তুলে দেয়, ঠিক আছে। তোমাকে জানতে হবে এক জোড়া সম্মুখ কার্ডিনাল শিরা, এক জোড়া জুগুলার শিরা এবং এক জোড়া পশ্চাৎ কার্ডিনাল শিরা কি করে? রুই মাছের সিস্টেমিক শিরাতন্ত্রের প্রধান অংশ গঠন করে। এখান থেকে এমসিকিউ আসবে, রুই মাছের সিস্টেমিক শিরাতন্ত্রের প্রধান অংশ নয় কোনটি? মনে রাখার জন্য আমরা লিখে রাখবো জুকার এসপি। কি লিখবো? জুকার এসপি, মানে আমরা মনে রাখবো জোকার এসপি। দেখো জুতে কি? জুতে হচ্ছে জুগুলার শিরা। কার দিয়ে কি হয়? কার দিয়ে হয় হচ্ছে কার্ডিনাল শিরা। আর এসপি কি? এসে হচ্ছে সম্মুখ, পিতে হচ্ছে পশ্চাৎ। তার মানে জুগুলার শিরা, সম্মুখ কার্ডিনাল শিরা এবং পশ্চাৎ কার্ডিনাল শিরা, এরা মিলিতভাবে কি করে? সিস্টেমিক শিরাতন্ত্র গঠন করে, ঠিক আছে। এখান থেকে আর কিছুই না। এই যে সম্মুখ কার্ডিনাল শিরা কিংবা জুগুলার শিরা, তার আসলে ডাক্টাস কুভিয়েতে গিয়ে ওপেন হয়, উন্মুক্ত হয়। এখান থেকে আর কিছু তোমার জানতে হচ্ছে না, এমসিকিউর জন্য এতটুকুই যথেষ্ট। এবার আমরা চলে আসবো হচ্ছে পরবর্তী পৃষ্ঠায়। দেখো সেখানে কিছু বিচ্ছিন্ন এমসিকিউ বলা আছে। এখান থেকে আমাকে কি জানতে হবে? এখান থেকে আমাকে আর কিছু জানতে হবে না। এটা হচ্ছে আরও তোমার বিস্তৃত আলোচনা তোমাদেরকে বোঝানোর জন্য করেছে। আমাকে শুধুমাত্র এখান থেকে একটা এমসিকিউ জানতে হবে। সেই এমসিকিউটা হচ্ছে হেপাটিক পোর্টাল তন্ত্র ও রেনাল পোর্টাল তন্ত্র নিয়ে রুই মাছের সামগ্রিক পোর্টাল তন্ত্র গঠিত। তার মানে রুই মাছে কোন ধরনের পোর্টাল তন্ত্র দেখতে পাওয়া যায়? রুই মাছে হেপাটিক এবং রেনাল পোর্টাল তন্ত্র দেখতে পাওয়া যায়। তার মানে যকৃত এবং বৃক্কীয় পোর্টাল তন্ত্র আমি দেখতে পাই। এখান থেকে আর কোনো এমসিকিউ এর প্রয়োজন নেই, ঠিক আছে। এবার আমরা চলে আসবো হচ্ছে ঠিক পরবর্তী পৃষ্ঠায়, যেখানে বলা হচ্ছে ল্যাবেরুহিটার শ্বসনতন্ত্র। রুই মাছের শ্বসনতন্ত্র তোমাকে জানতে হবে। রুই মাছের শ্বসনতন্ত্র গঠন করে কে বা এর অংশ কি? তুমি তো অলরেডি শ্বসন মানে কি জেনে এসেছো। শ্বসন কি? শ্বসন হচ্ছে একটা শারীরবৃত্তিক প্রক্রিয়া, যে প্রক্রিয়া কি হয়? কোষ মধ্যস্থ খাদ্য জারিত হয়, তার ফলে খাদ্যের মধ্যে সঞ্চিত স্থিতিশক্তি সেটা গতিশক্তিতে রূপান্তরিত হয় এবং কার্বন ডাইঅক্সাইড নির্গত হয়। তোমাকে জানতে হবে রুই একটা অস্থিময় মাছ, তুমি অলরেডি জানো। জানতে হবে রুই মাছের শ্বসনাঙ্গ কোনটা? 4 জোড়া ফুলকা, সেটা হচ্ছে রুই মাছের প্রধান শ্বসন অঙ্গ। একই কথা, ভুল করা যাবে না। রুই মাছে ফুলকার সংখ্যা কত? 4 জোড়া বা 8টা। তার মানে 4 জোড়া বা 8টা ফুলকা হচ্ছে রুই মাছের প্রধান শ্বসন অঙ্গ। কোনোভাবেই কিন্তু ভুল করা যাবে না। রুই মাছের প্রধান শ্বসন অঙ্গ হচ্ছে ফুলকা, ঠিক আছে। তোমাকে জানতে হবে ফুলকা কোথায় থাকে। তুমি তো জেনে এসেছো ফুলকা হচ্ছে
কানকো দ্বারা আবদ্ধ এবং ফুলকা প্রকোষ্ঠের ভেতরে থাকে। এই যেগুলো হচ্ছে কি ফুলকা, উপরের আবরণটা হচ্ছে কানকো, মানে কানকো দ্বারা আবৃত হয়ে ফুলকা প্রকোষ্ঠের ভেতরে থাকে। এবং এটা তো আমরা অলরেডি পড়ে এসেছি, এটা হচ্ছে ব্রাঙ্কিওস্টেগাল ঝিল্লি। তার মানে ব্রাঙ্কিওস্টেগাল ঝিল্লি দেখতে পাওয়া যায় কোথায়? রুই মাছে। এখান থেকে শ্বসনতন্ত্রের আর কোনো এমসিকিউ নেই, আমাদেরকে পড়তে হচ্ছে না। আমাকে জানতে হবে ফুলকার গঠন। ফুলকার গঠন এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ পোর্শন। এখান থেকে অনেকবার প্রশ্ন এসেছে এবং অধিকাংশ প্রশ্ন এসেছে প্রথম 2 লাইন থেকে। আমি তোমাকে বলি এখান থেকে প্রশ্নটা দুইভাবে আসতে পারে। একটা হচ্ছে রুই মাছের ফুলকার গঠনে কোনটি থাকে না বা কোনটি দেখতে পাওয়া যায় না, অথবা হচ্ছে কিছু বিচ্ছিন্ন লাইন। সবার প্রথম তোমাকে জানতে হবে, দেখো প্রত্যেকটা ফুলকা দেখতে হচ্ছে সুতার মতো, এবং একটা পূর্ণ ফুলকাকে কি বলে? হোলোব্রাঙ্ক। ঠিক আছে, এখান থেকে প্রশ্ন আসে রুই মাছের একটি পূর্ণ ফুলকাকে কি বলে? হোলোব্রাঙ্ক। হোল মানে সম্পূর্ণ, ব্রাঙ্ক ফুলকা থেকে এসেছে। ঠিক আছে, তার মানে রুই মাছের একটা সম্পূর্ণ বা পূর্ণ ফুলকাকে কি বলে? হোলোব্রাঙ্ক। ঠিক আছে, এবার এই রুই মাছের একটা ফুলকা সে আসলে সদৃশ দুইটা অর্ধাংশ নিয়ে গঠিত। তাহলে তোমাকে জানতে হবে সেই সদৃশ অর্ধাংশগুলোকে প্রত্যেককে কি বলে? সেই অর্ধাংশগুলোকে বলে হেমিব্রাঙ্ক। ঠিক আছে, তার মানে অর্ধ ফুলকা। তার মানে এখান থেকে প্রশ্ন দুইভাবে আসবে, সেটা হচ্ছে রুই মাছের পূর্ণ ফুলকাকে কি বলে? হোলোব্রাঙ্ক। রুই মাছের অর্ধ ফুলকাকে কি বলে? হেমিব্রাঙ্ক। ঠিক আছে, হোল মানে সম্পূর্ণ, এখান থেকে মনে রাখবো হোলোব্রাঙ্ক, অর্ধটা হচ্ছে হেমিব্রাঙ্ক। তোমাকে জানতে হবে এছাড়া এখান থেকে যেহেতু 2টা লাইনের এমসিকিউ জেনে গিয়েছি, এখান থেকে আরেকটা লাইন এমসিকিউ আসবে, সেটা হচ্ছে রুই মাছের ফুলকার গঠনে কোনটি দেখতে পাওয়া যায় না বা কোন অংশটি থাকে না। কি কি থাকে? হোলোব্রাঙ্ক থাকে, হেমিব্রাঙ্ক থাকে, এছাড়া থাকতে পারে হচ্ছে ফুলকা সূত্র বা ফুলকা ল্যামেলা, থাকতে পারে হচ্ছে ফুলকা আর্চ এবং ফুলকা রেকা। এখান থেকে তোমার আর কিছু জানতে হবে না। ঠিক আছে, তার মানে হচ্ছে এই হোলোব্রাঙ্ক হেমিব্রাঙ্ক বুঝেই গেলাম। এছাড়া হচ্ছে হেমিব্রাঙ্কের মধ্যে কি থাকে? ফুলকা সূত্র বা ফুলকা ল্যামেলা থাকে, এবং কি থাকে? ফুলকা আর্চ থাকে, এবং হচ্ছে এদের কিনারায় কাঁটাযুক্ত ফুলকা রেকার থাকে। এখান থেকে শুধু নাম ছাড়া তোমাকে আর কিছু জানতে হচ্ছে না। যদি তাই হয় আমরা চলে আসবো পরবর্তী পৃষ্ঠায়। দেখো পরবর্তী পৃষ্ঠায় বলা হচ্ছে রুই মাছের শ্বসন কৌশল। বুঝতেই পারছো এমসিকিউ এর জন্য শ্বসন কৌশল জানাটা নিষ্প্রয়োজন। তোমাকে এখান থেকে শুধুমাত্র জানতে হবে হচ্ছে রুই মাছে শুধুমাত্র 2 ধাপে শ্বাসক্রিয়া ঘটে, একটা হচ্ছে শ্বাস গ্রহণ, একটা হচ্ছে শ্বাস ত্যাগ। বুঝতেই পারছি। এক্ষেত্রে তোমাকে জানতে হবে শ্বাস গ্রহণ শ্বাস ত্যাগের ক্ষেত্রে চোষণ পাম্প হিসেবে কে কাজ করে? চোষণ পাম্প হিসেবে কাজ করে হচ্ছে ফুলকা প্রকোষ্ঠ। ঠিক আছে, এখান থেকে আর কিছুই নয়। শ্বাস গ্রহণ কিংবা শ্বাস ত্যাগের প্রক্রিয়া এমসিকিউর জন্য নিষ্প্রয়োজন। আমরা ডিরেক্টলি চলে আসবো হচ্ছে রুই মাছের বায়ুথলি বা পটকা। এটা হচ্ছে এমসিকিউ এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পোর্শন, সুতরাং অত্যন্ত মনোযোগ দিয়ে আমাকে এই অংশটুকু পড়তে হবে। সবার প্রথম জানতে হবে বায়ুথলি বা পটকা। মাছের বায়ুথলি বা মাছের পটকা, বা গ্রামীণ ভাষায় সেটাকে বলা হয় ফটকা। এই জিনিসগুলো তোমরা অলরেডি দেখিয়ে এসেছো। তোমাকে জানতে হবে, দেখো এই বায়ুথলি বা পটকা কিরূপ? সে হচ্ছে পাতলা প্রাচীর বিশিষ্ট একটা থলি, যাকে বলা হচ্ছে বায়ুথলি বা পটকা। এটা দেখতে কিরূপ? এটা দেখতে হচ্ছে চকচকে সাদা থলির মতো। ঠিক আছে, তার মানে বায়ুথলি দেখতে কেমন? চকচকে সাদা। এবং বায়ুথলি তুমি বুঝতেই পারো এর ভেতরে বিভিন্ন গ্যাস থাকে, তার মানে এটা বিভিন্ন ধরনের গ্যাসে কি হয়? পূর্ণ থাকে। কোন কোন ধরনের গ্যাস থাকে বায়ুথলির ভেতরে? বায়ুথলির ভেতরে হচ্ছে অক্সিজেন, নাইট্রোজেন এবং কার্বন ডাইঅক্সাইড থাকে। তার মানে এটা মনে রাখার জন্য আমি লিখে রাখবো অনেক। ঠিক আছে, মানে অনেক গ্যাস থাকে, অনেক। ঠিক আছে, অনেক। দেখো অতে হচ্ছে অক্সিজেন, নতে হচ্ছে নাইট্রোজেন, কতে হচ্ছে কার্বন ডাই অক্সাইড। তার মানে এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে বায়ুথলির ভেতর কোন গ্যাস বিদ্যমান থাকে না। তার মানে অনেক গ্যাস থাকে, অক্সিজেন, নাইট্রোজেন এবং কার্বন ডাই অক্সাইড। এবার এই যে এত সমস্ত গ্যাস, এর মধ্যে অধিক পরিমাণে থাকে হচ্ছে অক্সিজেন। ঠিক আছে, তোমাকে জানতে হবে এই যে রুই মাছের একটা বায়ুথলি, তুমি যদি হচ্ছে রুই মাছের বায়ুথলি খেয়াল করে থাকো, রুই মাছের বায়ুথলিটি হচ্ছে 2টা প্রকোষ্ঠে বিভক্ত। ঠিক আছে, জানতে হবে রুই মাছের বায়ুথলি 2টা প্রকোষ্ঠে বিভক্ত, একটা হচ্ছে সম্মুখ প্রকোষ্ঠ, একটা হচ্ছে পশ্চাৎ প্রকোষ্ঠ। দেখো এটা যদি রুই মাছের বায়ুথলি হয়, এই যে দেখতে পাচ্ছি সম্মুখ প্রকোষ্ঠ, পশ্চাৎ প্রকোষ্ঠ। দেখো 2 প্রকোষ্ঠের মাঝখানে একটা গভীর খাঁজ রয়েছে।
এবার এখান থেকে আমাকে একটা এমসিকিউ জানতে হবে, যে এমসিকিউটা খুবই গুরুত্বপূর্ণ, আমার সময়কার ভর্তি পরীক্ষার প্রশ্ন এসেছিল। দেখো, সেটা হচ্ছে দুটি প্রকোষ্ঠের মাঝখানে খাঁজ রয়েছে, এটা তো আমরা জানলামই। জানতে হবে সম্মুখ প্রকোষ্ঠ একটি সরু নল দিয়ে অন্য নালীর সাথে যুক্ত থাকে, সেই নলের নাম কি? সেই নলের নাম হচ্ছে নিউম্যাটিক নালী। কোনোভাবেই ভুল করা যাবে না, এই অংশটুকু খুবই গুরুত্বপূর্ণ। তার মানে রুই মাছের বায়ুথলি বা পটকার সম্মুখ প্রকোষ্ঠ একটা সরু নল দিয়ে কিসের সাথে যুক্ত থাকে? অন্য নালীর সাথে যুক্ত থাকে। সেই সরু নলের নাম কি? সেই সরু নলের নাম হচ্ছে নিউম্যাটিক নালী। তার মানে নিউম্যাটিক নালী কি করে? বায়ুথলি বা পটকাকে অন্য নালীর সাথে সংযুক্ত করে। ঠিক আছে, তোমাকে জানতে হবে সে, এই নিউম্যাটিক নালী, সে আবার কি? সে হচ্ছে অন্তঃকর্ণের ওয়েবেরিয়ান অসিকলের সাথেও যুক্ত থাকে। তার মানে হচ্ছে সে হচ্ছে শব্দ তৈরিতে ভূমিকা রাখে, শব্দ গ্রহণেও ভূমিকা রাখে। প্রশ্নটা এসেছিল নিচের কোনটি শব্দের প্রতি সংবেদী? উত্তর কি হবে? উত্তর হবে নিউম্যাটিক নালী। কেন? কারণ হচ্ছে একদিকে সে হচ্ছে অন্য নালীর সাথে যুক্ত, অন্যদিকে সে হচ্ছে অন্তঃকর্ণের ওয়েবেরিয়ান অসিকলের সাথে যুক্ত। ঠিক আছে, তার মানে এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে যে নিউম্যাটিক নালী অন্তঃকর্ণের কিসের সাথে যুক্ত থাকে, অথবা নিচের কোনটি অন্তঃকর্ণের ওয়েবেরিয়ান অসিকলের সাথে যুক্ত, অথবা বলবে যেটা তোমাকে বললাম যে বায়ুথলির সম্মুখ প্রকোষ্ঠ কোনটি দ্বারা অন্য নালীর সাথে যুক্ত থাকে। তার মানে এখান থেকে কিওয়ার্ডগুলো নিউম্যাটিক নালী, ওয়েবেরিয়ান অসিকল, অন্তঃকর্ণ, অন্য নালী, সরু নল, এই কিওয়ার্ডগুলো কোনোভাবেই কি করা যাবে না? ভুল করা যাবে না। তোমাকে জানতে হবে এই যে বায়ুথলি বা পটকা, এর প্রাচীর হচ্ছে দুইটা স্তর নিয়ে গঠিত। ঠিক আছে, বাইরের স্তরটাকে বলা হয় টিউনিকা এক্সটার্না এবং ভেতরের স্তরটাকে বলা হয় টিউনিকা ইন্টারনা। বুঝতেই পারছো, এক্সটার্না বাইরে, ইন্টারনা ভেতরে। এবার ইন্টারেস্টিংলি হচ্ছে এই যে বাইরের স্তর সেটা হচ্ছে যোজক টিস্যু দিয়ে গঠিত, আর ভেতরের স্তর সে হচ্ছে মসৃণ পেশি নির্মিত। তার মানে বুঝতে পারলাম এখান থেকে কি পড়তে হবে? বায়ুথলি বা পটকা দুটা স্তর নিয়ে গঠিত, বাইরের স্তরটার নাম হচ্ছে টিউনিকা এক্সটার্না, ভেতরের স্তরটার নাম হচ্ছে টিউনিকা ইন্টারনা। বাইরেরটা হচ্ছে যোজক টিস্যু দিয়ে গঠিত, ভেতরেরটা মসৃণ পেশি দিয়ে গঠিত। তোমাকে জানতে হবে বায়ুথলি বা পটকার মধ্যে কি থাকে? একটা গ্যাস গ্রন্থি থাকে। এখান থেকে এমসিকিউ, গ্যাস গ্রন্থি কি বর্ণের? লাল বর্ণের বা লাল রঙের। এখান থেকে প্রশ্ন এসেছিল রুই মাছের গ্যাস গ্রন্থি কি রঙের? কি রঙের সেটা? সেটা হচ্ছে লাল রঙের। ঠিক আছে, এখান থেকে আর কিছুই নয়, তোমাকে জানতে হবে একটা টার্ম, সেটার নাম হচ্ছে রেটিয়া মিরাবিলিয়া। ঠিক আছে, সে কি? সে হচ্ছে গ্যাস গ্রন্থিতে ঘন সন্নিবিষ্ট কিছু কৈশিক নালিকা, যাকে বলা হয় রেটিয়া মিরাবিলিয়া। এখান থেকে শুধুমাত্র একটা এমসিকিউ আসবে, সেটা হচ্ছে রেটিয়া মিরাবিলিয়া দেখতে পাওয়া যায় কোনটিতে, বা নিচের কোন প্রাণীতে রেটিয়া মিরাবিলিয়া উপস্থিত। ঠিক আছে, অ্যান্সার হ্যাজ টু বি রুই মাছ। এখান থেকে আর কিচ্ছু নয়, তোমাকে এবার জানতে হবে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে বায়ুথলির কাজ। বায়ুথলির কাজ খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রত্যেকবার অ্যাডমিশন টেস্টে প্রশ্ন আসে। দেখো, বায়ুথলি কাজ মনে রাখার জন্য আমি হচ্ছে খুব সহজ একটা ছন্দ লিখবো। সেই ছন্দটা হচ্ছে আপোষ। কি বললাম? আপোষ। খেয়াল করো, আপোষ দিয়ে কি হয়? সবার প্রথম বায়ুথলি কি কাজ করে? বায়ুথলি হচ্ছে প্লবতা রক্ষাকারী অঙ্গ হিসেবে কাজ করে। তার মানে কি করে? প্লাবতা রক্ষাকারী অঙ্গ হিসেবে কাজ করে মাছকে ভাসিয়ে রাখতে সহায়তা করে। তার মানে পথে হচ্ছে প্লাবতা রক্ষাকারী অঙ্গ। আবারও বলছি, এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে বায়ুথলির কাজ নয় কোনটি। ঠিক আছে, তারপর দেখো কি করে বায়ুথলি, সে হচ্ছে মাছের আপেক্ষিক গুরুত্ব নিয়ন্ত্রণ করে। তার মানে আ দিয়ে হচ্ছে আপেক্ষিক গুরুত্ব। তার মানে বায়ুথলির সাহায্যে মাছ কি করে? তার আপেক্ষিক গুরুত্ব নিয়ন্ত্রণ করে। তারপর পরবর্তী পৃষ্ঠায় আসো, দেখো পরবর্তী পৃষ্ঠায় কি বলা হচ্ছে? পরবর্তী পৃষ্ঠায় বলা হচ্ছে বায়ুথলির সাহায্যে কি করে মাছ তার আপেক্ষিক গুরুত্ব নিয়ন্ত্রণ করে বিভিন্ন গভীরতায় স্থির থাকতে পারে। তার মানে আপোষের সতে হচ্ছে স্থির থাকতে পারা। ঠিক আছে, তারপর দেখো সতে আরেকটা কি হয়? সতে হচ্ছে মাছ বায়ুথলির মাধ্যমে শব্দ গ্রহণ করতে পারে। খুবই গুরুত্বপূর্ণ শব্দ গ্রহণ। তার মানে আরেক সতে হচ্ছে শব্দ গ্রহণ। মাছ কি বায়ুথলির মাধ্যমে
শব্দ গ্রহণ করতে পারে। এটা কিন্তু সবচেয়ে বেশি ভুল হওয়া এমসিকিউ, যে মাছ কিসের মাধ্যমে শব্দ গ্রহণ করে। কোনোভাবেই ভুল করা যাবে না। বায়ুথলি কিভাবে? এই যে কিছুক্ষণ আগে তুমি জেনে এসেছিলে যে বায়ুথলির সাথে কি যুক্ত থাকে? ওয়েবেরিয়ান অসিকল। এই বায়ুথলির সাথে ওয়েবেরিয়ান অসিকলের মাধ্যমে অন্তঃকরণের সংযোগ থাকে। এই সংযোগটা যেন কে ঘটায়? সংযোগটা ঘটায় নিউমেটিক নালী, ঠিক আছে। এবং এই কারণে সে কী করতে পারে? বায়ুথলির মাধ্যমে শব্দ গ্রহণ করতে পারে, ঠিক আছে। তোমাকে জানতে হবে, দেখো অনেক মাছের বায়ুথলি শুধুমাত্র শব্দ গ্রহণ না, শব্দ উৎপাদনেও সক্ষম, ঠিক আছে। তোমাকে জানতে হবে পরবর্তীতে সে হচ্ছে অক্সিজেনের ভাণ্ডার হিসেবে কাজ করে। তুমি তো জানোই যে হচ্ছে অনেক, তার মানে অক্সিজেন, নাইট্রোজেন এবং কার্বন ডাইঅক্সাইড এই গ্যাসগুলো হচ্ছে বায়ুথলির মধ্যে থাকে। এর মধ্যে মেজরিটি পার্সেন্ট থাকে হচ্ছে অক্সিজেন, তার মানে সে হচ্ছে অক্সিজেনের ভাণ্ডার হিসেবে কাজ করে। তার মানে আরেকবার দেখো তুমি আপোষ দিয়ে কিভাবে হচ্ছে সবগুলো বায়ুথলির কাজ করে ফেললে। সবার প্রথম তোমার আতে কি ছিল? আতে হচ্ছে আপেক্ষিক গুরুত্ব নিয়ন্ত্রণ। আতে ছিল হচ্ছে পরবর্তী পৃষ্ঠায় অক্সিজেনের ভাণ্ডার, ঠিক আছে। পরবর্তী দেখো পতে কি ছিল? পতে হচ্ছে প্লবতা রক্ষাকারী অঙ্গ, ঠিক আছে। এবং পরবর্তীতে শতে কি ছিল? শতে হচ্ছে দেখো, শতে হচ্ছে স্থির থাকতে সাহায্য করে, শব্দ গ্রহণ করতে পারে এবং শব্দ উৎপাদন করতে পারে। যদি তাই হয় এই পৃষ্ঠা থেকে আমাকে আর কিছু জানতে হচ্ছে না। আমাকে জানতে হবে ব্যবহারিক অংশে কিছু বিচ্ছিন্ন এমসিকিউ দেওয়া আছে যেটা থেকে প্রশ্ন আসে, সুতরাং আমাকে এই অংশটুকু কী করতে হবে? জানতে হবে। দেখো ব্যবহারিক অংশ থেকে আমাকে কি জানতে হচ্ছে? আমাকে শুধুমাত্র জানতে হবে হচ্ছে রুই মাছের ফুলকা সেটা কি বর্ণের? ফুলকা হচ্ছে গাঢ় লাল বর্ণের। তার মানে রুই মাছের গ্যাস গ্রন্থির বর্ণও লাল, রুই মাছের ফুলকা দেখতেও কি লাল। তোমাকে জানতে হবে হচ্ছে দেখো যে প্রতিটি ফুলকা প্রকোষ্ঠতে কয়টা ফুলকা পরপর সজ্জিত থাকে? প্রতিটি ফুলকা প্রকোষ্ঠতে 4টা করে ফুলকা পরপর সজ্জিত থাকে। তোমাকে জানতে হবে গলবিল প্রাচীরের উভয় দিকে কয়টা করে ফুলকা ছিদ্র থাকে? এমসিকিউ। গলবিল প্রাচীরের উভয় দিকে 5টা করে ফুলকা ছিদ্র থাকে। তোমাকে জানতে হবে এই ফুলকা ছিদ্রগুলোতে কয়টা ফুলকা আর্চ দ্বারা বিভক্ত থাকে? তারা হচ্ছে 4টা ফুলকা আর্চ দ্বারা বিভক্ত থাকে। তার মানে এখানে কিছু সংখ্যাসূচক এমসিকিউ পেলে সেগুলো তোমাকে জানতে হবে, ঠিক আছে। 4টা ফুলকা, 5টা ফুলকা ছিদ্র, 4টা ফুলকা আর্চ, এখান থেকে আর কিছু নয়। যদি তাই হয় আমরা চলে আসবো এবার পরবর্তী পৃষ্ঠায়। দেখো পরবর্তী পৃষ্ঠায় চলে আসছে হচ্ছে রুই মাছের প্রজনন এবং জীবন বৃত্তান্ত। এখান থেকে হচ্ছে আর গুরুত্বপূর্ণ তেমন এমসিকিউ নেই, যেটা আছে খুবই কম, আমাদের আর খুব বেশি সময় লাগবে না অধ্যায়টা শেষ করতে। দেখো তোমাকে এখান থেকে যেটা জানতে হবে সেটা হচ্ছে রুই মাছের প্রজনন। তার মানে তোমাকে জানতে হবে রুই মাছের প্রজনন অঙ্গ কোনগুলো। তুমি বুঝতেই পারছো, পুরুষ রুই মাছের ক্ষেত্রে শুক্রাশয়, স্ত্রী রুই মাছের ক্ষেত্রে সেটা হচ্ছে ডিম্বাশয়। তোমাকে এখান থেকে যে এমসিকিউটা জানতে হবে সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন, সেটা হচ্ছে শুক্রাশয় পেরিটোনিয়ামের ভাঁজ মেসোরকিয়াম পর্দা দিয়ে দেহ প্রাচীরে ঝুলানো থাকে। তার মানে রুই মাছের শুক্রাশয় কিসের মাধ্যমে দেহ প্রাচীরে ঝুলানো থাকে বা দেহ প্রাচীরের সাথে সংযুক্ত থাকে? সে হচ্ছে মেসোরকিয়ামের মাধ্যমে। এবং ডিম্বাশয় কিসের মাধ্যমে দেহ প্রাচীরের সাথে সংযুক্ত থাকে? ডিম্বাশয় হচ্ছে মেসোভেরিয়ামের মাধ্যমে। তার মানে শুক্রাশয় মেসোরকিয়াম, ডিম্বাশয় মেসোভেরিয়াম, এই দুইটা লাইন কোনোভাবেই কী করা যাবে না? ভুল করা যাবে না, ঠিক আছে। এবং অলরেডি তুমি হচ্ছে জানোই যে পুরুষ রুই মাছে কি থাকে? 1 জোড়া শুক্রাশয় থাকে, স্ত্রী রুই মাছে 1 জোড়া ডিম্বাশয় থাকে। এখান থেকে আর কিছুই নয়, তোমাকে জানতে হবে হচ্ছে রুই মাছের ডিম প্রচুর কুসুম সমৃদ্ধ, ঠিক আছে। তার রুই মাছের ডিমে কি থাকে? প্রচুর পরিমাণে কুসুম থাকে। এখান থেকে আর কিছুই নয়, তোমাকে জানতে হবে হচ্ছে প্রজনন, এবং এই পোর্শন থেকে অনেক গুরুত্বপূর্ণ এমসিকিউ রয়েছে, সুতরাং অত্যন্ত মনোযোগ দিয়ে এই প্রশ্নটুকু আমাকে পড়তে হবে, ঠিক আছে। তার মানে এই যে প্রজনন সেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ টপিক। দেখো সর্বপ্রথম তোমাকে যেটা জানতে হবে, রুই মাছ সাধারণত কত বছর বয়সে প্রজননের জন্য উপযুক্ত হয়ে থাকে? খেয়াল করো, এখানে বলা হচ্ছে রুই মাছ সাধারণত 2 বছর বয়সে প্রজননের জন্য জননক্ষম হয়ে ওঠে। এমসিকিউ কোনোভাবেই কিন্তু ভুল করা যাবে না। রুই মাছ কত বছর বয়সে জননক্ষম হয়ে ওঠে? 2 বছর বয়সে, ঠিক আছে। এবং বাংলাদেশে আগে কত বছর বয়সে রুই মাছ জননক্ষম হতো? বাংলাদেশে আগে
3 বছর বয়সে রুই মাছ জননক্ষম হতো, কিন্তু অন্তঃপ্রজননের কারণে, নিজেদের ভেতর প্রজননের কারণে এখন রুই মাছ 1 বছর বয়সেই জনন ঘটাতে পারে, জননক্ষম হয়ে যায়। তোমাকে জানতে হবে ঠিক কোন মাসের দিকে এরা প্রজননের জন্য তৈরি হয়। জুন জুলাই মাসে রুই মাছ প্রজননের জন্য তৈরি হয়। খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এই পেজ থেকে যদি একটা লাইন থাকে এমসিকিউর জন্য, সেটা হচ্ছে এটা, রুই মাছ কোন মাসে প্রজননের জন্য তৈরি হয়? জুন জুলাই মাসে এরা প্রজননের জন্য তৈরি হয়। মানে এখান থেকে আমাকে জানতে হচ্ছে রুই মাছ সাধারণত 2 বছর বয়সে জননক্ষম হয়ে ওঠে। বাংলাদেশে আগে 3 বছর বয়সে জননক্ষম হতো, কিন্তু অন্তঃপ্রজননের কারণে এখন তারা 1 বছর বয়সেই জনন ঘটাতে পারে। যদি তাই হয়, তোমাকে জানতে হবে ঠিক লেন্থ কত হলে তারা প্রজননের জন্য তৈরি হয়। স্ত্রী মাছ 51 থেকে 70 সেন্টিমিটার হলে এবং পুরুষ মাছ 65 সেন্টিমিটার হলে তারা প্রজননের জন্য তৈরি হয়। লেন্থ কোনোভাবেই ভুল করা যাবে না। পুরুষ মাছের ক্ষেত্রে কত, স্ত্রী মাছের ক্ষেত্রে কত, ঠিক আছে? স্ত্রী মাছ 51 থেকে 70, পুরুষ মাছ হচ্ছে 65। যদি তাই হয়, তোমাকে জানতে হবে হচ্ছে নিষেক কিভাবে ঘটে, কোথায় ঘটে এবং উপযুক্ত তাপমাত্রা। দেখো, বলা হচ্ছে নদীর পানি যখন ফুলে ওঠে তখন রুই মাছ নদীর অগভীর অংশে প্রবল বর্ষণের মধ্যে কি করে? ঝাঁক বেঁধে ডিম ছাড়ে। তোমাকে জানতে হবে প্রজননের সময় নদীর পানির তাপমাত্রা কত থাকে। খুবই গুরুত্বপূর্ণ। রুই মাছের অধ্যায়ে 2টা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাপমাত্রা আছে। একটা হচ্ছে রুই মাছ 14 ডিগ্রি সেলসিয়াসের নিচে বাঁচতে পারে না, এবং আরেকটা হচ্ছে রুই মাছের প্রজননের সময় নদীর পানির তাপমাত্রা থাকে 27 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস। এই 2টা তাপমাত্রা কোনোভাবেই কি করা যাবে না, ভুল করা যাবে না, এবং বারবার বিভিন্ন বছরগুলোতে এই 2টা তাপমাত্রা থেকেই এমসিকিউ আসে, ঠিক আছে? এখান থেকে তোমাকে জানতে হবে হচ্ছে রুই মাছের নিষেক, সেটা হচ্ছে দেহের বাইরে নদীর পানিতে সম্পন্ন হয়। এই কারণে রুই মাছের নিষেক কোন প্রকৃতির? রুই মাছের নিষেক হচ্ছে বহি নিষেক প্রকৃতির। এবং রুই মাছের নিষিক্ত ডিমকে কি বলে? রুই মাছের নিষিক্ত ডিমকে জাইগোট বলে, ঠিক আছে? রুই মাছের নিষিক্ত ডিমকে কি বলে? জাইগোট। যদি তাই হয়, এখান থেকে আর কিছুই নয়, আমরা চলে আসবো হচ্ছে পরবর্তী পৃষ্ঠায়। দেখো, পরবর্তী পৃষ্ঠায় একটা খুব ইন্টারেস্টিং টপিক বলা আছে, সেটা হচ্ছে রুই মাছের জীবনচক্র। এবার তোমাকে জানতে হবে আসলে রুই মাছের জীবনচক্র থেকে তোমার কি পড়তে হবে। এখন তুমি বুঝতেই পারছো এমসিকিউ এর জন্য জীবনচক্রের প্রক্রিয়া জানা গুরুত্বপূর্ণ নয়। তোমাকে এখান থেকে যেটা জানতে হবে সেটা হচ্ছে এই লাইফ স্প্যানের ঠিক কোন সময়টাতে কি ঘটে, কোন সময়টাতে কি সৃষ্টি হয়, ঠিক আছে? মানে ধারাবাহিকভাবে সেটাই হবে আমাদের এমসিকিউ। তাহলে দেখো, সবার প্রথম তোমাকে জানতে হবে যে নিষিক্ত ডিমকে আমরা জেনে আসলাম যে নিষিক্ত ডিমকে হচ্ছে জাইগোট বলে। তোমাকে জানতে হবে জাইগোট সৃষ্টির 30 থেকে 45 মিনিট পরেই ক্লিভেজ শুরু হয়। তার মানে জাইগোটের বিভাজন বা ক্লিভেজ শুরু হয় কত সময় পরে? 30 থেকে 45 মিনিট পর। তোমাকে জানতে হবে রুই মাছের ক্লিভেজ কোন ধরনের? রুই মাছের ক্লিভেজ হচ্ছে মেরোব্লাস্টিক ধরনের, ঠিক আছে? এখান থেকে আর কিছুই নয়, তোমাকে জানতে হবে একটা বিচ্ছিন্ন এমসিকিউ, সেটা হচ্ছে ক্লিভেজ শুরু হচ্ছে, তার মানে পরবর্তীতে নিউক্লিয়াসটা বিভাজন হবে, সেটা হচ্ছে মাল্টিপ্লাই হবে। দেখো 2, 4, 8, 16, 32 এমনভাবে সেটা বিভাজিত হতে থাকবে। জানতে হবে ক্লিভেজের ফলে যে কোষগুলো সৃষ্টি হয়, সেই সৃষ্ট প্রত্যেকটা কোষকে কি বলে? সৃষ্ট প্রত্যেকটা কোষকে বলে ব্লাস্টোমিয়ার। খুবই গুরুত্বপূর্ণ। ক্লিভেজের ফলে সৃষ্ট প্রতিটি কোষকে কি বলে? ব্লাস্টোমিয়ার, ঠিক আছে? এবং দেখো পরবর্তীতে এভাবে বারবার বিভাজিত হতে 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 সেই ভ্রূণটাকে আঙুরের থোকার মতো দেখায়, সেটাকে বলা হয় মরুলা। তার মানে পরবর্তীতে কি হচ্ছে? প্রথমে হচ্ছে জাইগোট গঠন হচ্ছে, সেই জাইগোটটা হচ্ছে বারবার বিভাজিত হচ্ছে, সেই বিভাজনটাকে আমি বলছি ক্লিভেজ। এই ক্লিভেজের ফলে যে কোষগুলো সৃষ্টি হচ্ছে তাকে আমি বলছি ব্লাস্টোমিয়ার। এরা হচ্ছে বিভাজিত হতে 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 আঙুরের থোকা মতো দেখায়, সেটাকে আমি বলি মরুলা, ঠিক আছে? পরবর্তীতে আমি মরুলা থেকে পাই হচ্ছে ব্লাস্টুলা, সেটা থেকে পাই হচ্ছে আমরা গ্যাস্ট্রুলা। এগুলো হচ্ছে আমার ব্যাখ্যা জানতে হবে না, শুধুমাত্র আমি জানবো কি হচ্ছে আমার হচ্ছে ব্লাস্টোমিয়া ফর্মেশন হচ্ছে, মরুলা, ব্লাস্টুলা এবং গ্যাস্ট্রুলা ফর্মেশন হচ্ছে। পরবর্তীতে তোমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে গ্যাস্ট্রুলা থেকে পরবর্তীতে কি হয়? পরবর্তী সূচনা হয় হচ্ছে অর্গানোজেনেসিস। তোমাকে জানতে হবে এই লাইনটা হুবহু এমসিকিউ এর জন্য, যে প্রক্রিয়ায় গ্যাস্ট্রুলা থেকে বিভিন্ন অঙ্গ তৈরি হয় তার নাম হচ্ছে
অর্গানোজেনেসিস। তার মানে গ্যাস্ট্রুলার পরবর্তী ধাপটা হচ্ছে অর্গানোজেনেসিস। বুঝতেই পারছো, অর্গান মানে কি অঙ্গ, জেনেসিস মানে হচ্ছে সৃষ্টি। তার মানে যেই প্রক্রিয়ায় গ্যাস্ট্রুলা থেকে বিভিন্ন অঙ্গ তৈরির সূচনা ঘটে তাকে বলা হয় অর্গানোজেনেসিস। ঠিক আছে, তোমাকে জানতে হবে হচ্ছে এই ভ্রূণের মধ্যে এত পরিবর্তনের পরে ঠিক কত সময়ের মধ্যে ডিম থেকে লার্ভা বেরিয়ে আসে। ঠিক 15 থেকে 18 ঘন্টার মধ্যে ডিম থেকে কি হয়, লার্ভা বেরিয়ে আসে। এবং 15 থেকে 18 ঘন্টা পর যে লার্ভা বেরিয়ে আসে তখন ওই লার্ভাকে কি বলে, সেটাকে বলা হয় ডিম পোনা বা রেণু পোনা। ঠিক আছে, তোমাকে যেটা জানতে হবে, দেখো এই ডিম পোনা বা রেণু পোনা তারা কি কোনো খাদ্য গ্রহণ করে না বাইরের, কিন্তু তারা কুসুম থেকে পুষ্টি নেয়। এবার তোমাকে জানতে হবে লার্ভা পরিবর্তনের বিভিন্ন দশায় কি কি পরিবর্তন দেখা যায়। এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এবং এমসিকিউ এই পোর্শনটা থেকেই আসে যে একটা লার্ভার ধারাবাহিক পরিবর্তনের ঠিক কোন ধাপে বা কোন সময়ে কোন পরিবর্তন দেখতে পাওয়া যায়। ঠিক আছে, তাহলে খেয়াল করো, সবার প্রথম তুমি যেটা চলে আসবে সেটা হচ্ছে 6 ঘন্টা পর। এমসিকিউ এর মধ্যে কিছু বলা নেই, চলে আসবো আমরা ঠিক 12 ঘন্টা পর লার্ভার ক্ষেত্রে কি ঘটে। দেখো ঠিক 12 ঘন্টা পর কি হয়, লার্ভার চোখের রং কালো হতে শুরু করে। কারণ কি, ক্রোমাটোফোর উৎপন্ন হয়। প্রশ্ন আসবে রুই মাছের লার্ভায় কত ঘন্টা পর ক্রোমাটোফোর দেখতে পাওয়া যায়, কত ঘন্টা, 12 ঘন্টা। আবারও বলছি, এখানে টাইম স্প্যান এবং কি কাজ হয়। তার মানে 12 ঘন্টা পর কি দেখতে পাই আমি, ক্রোমাটোফোর। এখান থেকে কিছুই নয়। তারপর দেখো 24 ঘন্টা পর আমি লার্ভার মধ্যে কি দেখতে পাই, 24 ঘন্টা পর আমি লার্ভার মধ্যে দেখতে পাই ফুলকা আর্চ। এখান থেকে এমসিকিউ একটাই আসবে, কত ঘন্টা পর রুই মাছের লার্ভায় ফুলকা আর্চ দৃশ্যমান হয়, কত ঘন্টা পর, 24 ঘন্টা পর। তারপর দেখো 36 ঘন্টা পর সেই লার্ভার মধ্যে আমি কি দেখতে পাই, 36 ঘন্টা পর আমি দেখতে পাই হচ্ছে সেই লার্ভায় বক্ষ পাখনা এবং নিচের ঠোঁট স্পষ্ট দেখা যায়। এমসিকিউ আসবে রুই মাছের লার্ভায় বক্ষ পাখনা দেখা যায় পরিস্ফুটনের কত ঘন্টা পর, কিংবা নিচের ঠোঁট স্পষ্ট দেখা যায় কত ঘন্টা পর, কত ঘন্টা পর, 36 ঘন্টা পর। ঠিক আছে, বক্ষ পাখনা এবং নিচের ঠোঁট স্পষ্ট। এবার চলে আসবো 48 ঘন্টা পর, কি খুবই গুরুত্বপূর্ণ, 48 ঘন্টা পর রুই মাছের লার্ভায় বায়ুথলি দেখতে পাওয়া যায়। ঠিক আছে, তার মানে রুই মাছের লার্ভায় কত ঘন্টা পর বায়ুথলি দেখতে পাওয়া যায়, 48 ঘন্টা পর বায়ুথলি দেখতে পাওয়া যায়। এবং 72 ঘন্টা পর কি হয়, 72 ঘন্টা পর লার্ভা দশার সমাপ্তি ঘটে। খুবই গুরুত্বপূর্ণ লাইন, রুই মাছের লার্ভা দশার সমাপ্তি ঘটে কত ঘন্টা পর, লার্ভা দশার সমাপ্তি ঘটে 72 ঘন্টা পর। ঠিক আছে, জানতে হবে সেটা হচ্ছে 96 ঘন্টা পর কি হয়, 96 ঘন্টা পর লার্ভার মুখ স্পষ্ট হয়ে খাদ্য গ্রহণ শুরু করে। এখান থেকে এমসিকিউ আসবে, কত ঘন্টা পর লার্ভার মুখ স্পষ্ট হয়ে খাদ্য গ্রহণ শুরু করে। ঠিক আছে, সেটা হচ্ছে 96 ঘন্টা। এই 96 ঘন্টায় যখন হচ্ছে রুই মাছ খাদ্য গ্রহণ শুরু করে তখন সেটাকে কি বলে, সেটাকে তখন বলে ধানি পোনা বা আঙ্গুলি পোনা। তার মানে কত ঘন্টা বয়স্ক লার্ভাকে ধানি পোনা বা আঙ্গুলি পোনা বলা হয়, 96 ঘন্টা বয়স্ক লার্ভাকে ধানি পোনা বা আঙ্গুলি পোনা বলা হয়। এবং কত ঘন্টা পর লার্ভার মুখ স্পষ্ট হয়ে খাদ্য গ্রহণ শুরু করে, 96 ঘন্টা পর লার্ভার মুখ স্পষ্ট হয়ে খাদ্য গ্রহণ শুরু করে। ঠিক আছে, এবার চলে আসবে হচ্ছে 3টা ভিন্ন ভিন্ন লাইফ স্প্যান, 3টা ভিন্ন ভিন্ন দিন এবং 3টা ভিন্ন ভিন্ন দিনে তাদের লেন্থ। 5 দিন বয়সের পোনার লেন্থ হয় 8 থেকে 8.5 মিলিমিটার এবং ঠিক 5 দিন বয়সের পোনাকেই রুই মাছের পোনা বলে সর্বপ্রথম শনাক্ত করা যায়। কি দেখে, লেজের কাছে লাল দাগ দেখে। তার মানে কতদিন বয়স্ক পোনার লেজের কাছে লাল দাগ দেখতে পাওয়া যায়, 5 দিন বয়স্ক পোনার লেজের কাছে লাল দাগ দেখতে পাওয়া যায় এবং সেটা দেখে এটা যে রুই মাছের পোনা সেটা শনাক্ত করা যায়। যদি তাই হয় পরবর্তী পৃষ্ঠায় চলে আসব। এখানে বলা হচ্ছে, দেখো পরবর্তীতে 10 দিন বয়সে পোনার দৈর্ঘ্য কত হয়, 15 থেকে 18 মিলিমিটার এবং 15 দিন বয়সে পোনার দৈর্ঘ্য কত হয়, 23 মিলিমিটার। তার মানে আমি 3টা ভিন্ন ভিন্ন দিনে 3টা দৈর্ঘ্য পাচ্ছি, এটা আমি এখানে লিখে রেখেছি। দেখো 5 দিনে দৈর্ঘ্য ছিল 8 থেকে 8.5 মিলিমিটার, 10 দিনে দৈর্ঘ্য ছিল 15 থেকে 18 মিলিমিটার, 15তম দিনে দৈর্ঘ্য হচ্ছে 23 মিলিমিটার। ঠিক আছে,
যদি তাই হয় তোমাকে জানতে হবে এই যে 15 দিন বয়সে পোনার দৈর্ঘ্য 23 মিলিমিটার হয়, এই 15 দিন বয়সেই হচ্ছে মুখের দুই পাশে একটি করে বারবেল দেখতে পাওয়া যায়। মানে খুবই গুরুত্বপূর্ণ, কতদিন বয়সের পোনার মুখের দুই পাশে একটি করে বারবেল দেখতে পাওয়া যায়, কতদিন সেটা 15 দিন। এবং পায়ুর অবস্থান এবং খাদ্যনালী স্পষ্ট হয় কততম দিনে, 15তম দিনে। যদি তাই হয় এখান থেকে রুই মাছের জীবনচক্রের ধাপ থেকে আমার কোনো এমসিকিউ আর জানতে হচ্ছে না। আমরা সবগুলো এমসিকিউ কোরিলেট করে পড়ার জন্য যেন ভুল না হয় একসাথে লিখে রেখেছি। দেখো 12তম ঘন্টায় ক্রোমাটোফোর দেখতে পাচ্ছিলাম, 24 ঘন্টায় ফুলকা আর্চ দেখতে পাচ্ছিলাম, 36 ঘন্টায় বক্ষ পাখনা স্পষ্ট হচ্ছিল, 48 ঘন্টায় বায়ুথলি দেখতে পাচ্ছিলাম, 72 ঘন্টায় লার্ভা দশার সমাপ্তি ঘটছিল, 96 ঘন্টায় ধানিপোনা বা আঙুলিপোনা বলছিলাম, এবং তারা তখন কি করছিল, তারা তখন খাদ্য গ্রহণ শুরু করছিল। ঠিক আছে, এবং দিনের ক্ষেত্রে বললাম কোন কোন দিনে লেন্থ কতটুকু হয়। যদি তাই হয় এখান থেকে আমার আর জানার কিছু নেই। ঠিক আছে, এবার চলে আসবো হচ্ছে রুই মাছের প্রাকৃতিক সংরক্ষণ। এখান থেকে হচ্ছে আর এমসিকিউ খুব বেশি কিছু নেই, এখান থেকে বিচ্ছিন্ন দুইটা লাইন সেটা হচ্ছে এমসিকিউ হিসেবে আসে। সেই লাইন দুটো হচ্ছে সর্বপ্রথম দেখো, এটা তুমি অলরেডি জেনে এসেছো, রুই মাছ কোন বর্গের কিংবা কোন গোত্রভুক্ত তোমাকে জানতে হবে। দেখো এরা হচ্ছে বড় কার্প জাতীয় মাছ বা মেজর কার্প জাতীয় মাছ। এছাড়া রুই ছাড়া যেন কে কে আছে, কাতলা, মৃগেল এবং কালীবাউস। ঠিক আছে, জানতে হবে হচ্ছে রুই মাছের প্রজনন ক্ষেত্র হিসেবে পরিচিত কারা, বড় নদীগুলো হচ্ছে রুই মাছের প্রজনন ক্ষেত্র। এবং রুই মাছ কখন ডিম পারে, গ্রীষ্ম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কাল বৈশাখী এবং ভরা অমাবস্যা পূর্ণিমায় রুই মাছ নদীতে ডিম ছাড়ে। তার মানে রুই মাছ কখন নদীতে ডিম ছাড়ে, খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ। গ্রীষ্মকালে কাল বৈশাখী এবং ভরা অমাবস্যা বা পূর্ণিমায় সে নদীতে ডিম ছাড়ে। এখান থেকে আর কিছুই নয়, জানতে হবে সর্বশেষ দুইটা লাইন এমসিকিউ এর জন্য, সেটা হচ্ছে হালদা নদীকে প্রাকৃতিক জিন ব্যাংক সমৃদ্ধ মৎস্য খনি নামে অভিহিত করা হয়। ঠিক আছে, তার মানে হচ্ছে হালদা নদীতে অপেক্ষাকৃত বিশুদ্ধ জিন সমৃদ্ধ রুই মাছ পাওয়া যায়, এ কারণে হালদা নদীকে কি বলে, প্রাকৃতিক জিন ব্যাংক সমৃদ্ধ মৎস্য খনি। ঠিক আছে, এখান থেকে আর কিছুই নয়, জানতে হবে সর্বশেষ লাইন, সেটা হচ্ছে এখানে একটা এমসিকিউ প্রশ্ন আছে সাধারণ জ্ঞান সূচক, সেটা হচ্ছে হালদা নদী একমাত্র নদী যেটা কি করেছে, দেশের এক প্রান্তে উৎপত্তি লাভ করে দেশের এক স্থানেই সমাপ্ত হয়েছে। তার মানে হালদা হচ্ছে একমাত্র নদী যেটা হচ্ছে আমাদের দেশেই উৎপত্তি লাভ করেছে এবং আমাদের দেশেরই এক স্থানে সমাপ্ত হয়েছে। তার মানে দেশের অভ্যন্তরে উৎপত্তি লাভ করে দেশের অভ্যন্তরে সমাপ্ত হওয়া নদী কোনটা, হালদা। যদি তাই হয় এখান থেকে আর কোনো এমসিকিউ নেই, আমাদের হচ্ছে অধ্যায়টা পড়া আলহামদুলিল্লাহ শেষ হয়ে গেল। তাহলে হচ্ছে আমরা প্রাণীর পরিচিতি রুই মাছ এই অংশটুকু খুব ভালো করে পড়ে ফেললাম। আশা করি এই অংশে আর কোনো প্রশ্ন থাকবে না, খুব ভালো করে এই অংশটুকু পড়বে। ইনশাল্লাহ পরবর্তী দিন নতুন লেকচার ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ। তোমাদের জন্য আমার একটা সাজেশন থাকবে, সেটা হচ্ছে প্রত্যেকটা অধ্যায় শেষে প্রধান শব্দভিত্তিক কিছু সারসংক্ষেপ থাকে, সেই সারসংক্ষেপগুলো তোমরা অবশ্যই পড়বে, কারণ সেখানে কিছু বিচ্ছিন্ন এমসিকিউ থাকে যেখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। যেমন হচ্ছে পার্শ্বরেখার সাহায্যে মাছ পানির কম্পন অনুভব করে। ঠিক আছে, তার মানে রুই মাছের মস্তকের পিছন থেকে লেজ পর্যন্ত দুপাশে দুটি দাগ থাকে যাকে বলা হয় পার্শ্বরেখা। এই পার্শ্বরেখার সাহায্যে সে কী করতে পারে, পার্শ্বরেখার সাহায্যে সে পানির কম্পন অনুভব করতে পারে। জানতে হবে রুই মাছের ডিম পাড়া কিংবা শুক্রাণু নিঃসরণ প্রক্রিয়াকে বলা হয় স্পনিং। ঠিক আছে, ডিম পাড়া কিংবা শুক্রাণু নিঃসরণ প্রক্রিয়াকে কী বলে, জানতে হবে হচ্ছে ডিম ফুটে বের হওয়া সদ্যজাত লার্ভাকে কী বলে, রেণুপোনা বা হ্যাচলিং। জানতে হবে ডিম পোনার বয়সকাল কত, 72 ঘন্টা। ঠিক আছে, এবং যেগুলো বলছিলাম প্রধানতম কার্প মাছ বা মেজর কার্প উদাহরণ হিসেবে আছে রুই, কাতলা, মৃগেল, কালবাউস। তার মানে এ কারণেই বলছি প্রত্যেকটা অধ্যায় শেষে প্রধান শব্দভিত্তিক সারসংক্ষেপ অবশ্যই রিডিং পড়তে হবে। কিছু লাইন পাবো এমসিকিউ যেটা হচ্ছে অধ্যায়ের মধ্যে নেই, রিডিংয়ের মধ্যে নেই, এখানে নতুনভাবে দেওয়া থাকবে, সেটা আমাকে জানতে হবে এবং অবশ্যই চেষ্টা করব অনুশীলনীর বহু নির্বাচনী প্রশ্নগুলো সলভ করতে। যদি তাই হয় প্রিপারেশনটা ইনশাআল্লাহ সবচাইতে সুন্দরভাবে হবে।